আবার এখান থেকে সব কিছু ওকে আছে, তোমরা একটু জানাও, 28 পেজের সবাই একটু জানাও কথাবার্তা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। আফরিন চৈতি আছে, মনার আলী আছে, মনার দে ওকে বলেছে নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। তো আমরা শুরু করে দিই, তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, লাইভটা পারলে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে ওদেরকে শেয়ার করে দিবা, যেহেতু এটা আমি একদম ফ্রিতে তোমাদেরকে গিফট করছি এই দুইটা চ্যাপ্টার, তো একটু তোমাদের বন্ধুবান্ধবকেও শেয়ার করে দিবা কেমন। তাহলে কেমিস্ট্রি জার্নিটা কলেজে যখন শুরু হবে দেখবা তোমরা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে গেছো। তুমি এই দুইটা চ্যাপ্টার কভার করে তুমি দেন কলেজে ঢুকো, বা তুমি যে স্যারের কাছে, তুমি যদি অফিস যেখানে খুশি যাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, যে স্যারের কাছে পড়ো না কেন, তুমি দেখবা কলেজেও যখন যাবা তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবা এই দুইটা চ্যাপ্টার যদি তুমি পড়ে কেমিস্ট্রিটা শুরু করো। অন্যরা যেগুলো শেষ করতে তোমার আরও 2 মাস 3 মাস লাগবে, তোমরা এই কাজটা এখনই করে ফেলবা এই সাইকেলে যুক্ত হয়ে। ওকে, ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে গেছে। এরপরও পরিচিত বন্ধুবান্ধব যারা আছে একটু মেনশন করে দিবা আজকের লাইভ ক্লাসে। আমরা শুরু করে দিই, আমরা শুরু করে দিই। একদিন ক্লাস তোমাদের শুক্রবারে রাখবো, আর বাকি 2 দিন হচ্ছে শনি সোম, অর্থাৎ সপ্তাহে টোটাল 4 দিন। 4 দিনের মধ্যে শনি সোম বুধ শুক্র, কেমন 3 দিন ক্লাস রাখবো, 1 দিন এক্সাম রাখবো, কেমন সাধারণত 3 দিন ক্লাস আর 1 দিন এক্সাম রাখবো। কিছু রাখবো উইকে যা পড়ানো হবে তার উপর ছোটো ছোটো এক্সাম, এর মানে উইকলি এক্সাম এমসিকিউ বেসড, কেমন। আর 1 মাসে ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তখন চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম হবে, বা ধরো বড় চ্যাপ্টারগুলোতে 10টা ক্লাস হলো, 10টা ক্লাসের পরে তোমার কি হবে, মেগা এক্সাম হবে। এমনিতে প্রতি 3টা ক্লাস পর পরে তোমার এক্সাম থাকবে। এক্সামগুলোতে যে কোয়েশ্চেনগুলো আসবে এগুলোই মূলত তুমি কলেজে পাবা। তো শুরু করে দিই। গতদিন আমি তোমাদের বুলেট দেখাইনি, তাই আজকে হাতে করে অফলাইন থেকে বুলেটটা নিয়ে আসছি। বুলেট আশা করি চিনতে পারছো, না চেনার কিছু নাই। তো বুলেটে এখানে লেখা আছে কি বলো তো, পাইরেক্স। এর মানে বুলেট কিসের তৈরি, পাইরেক্স গ্লাসের তৈরি। গতদিন আমরা পড়েছিলাম একটা হচ্ছে সফট আর এটা হচ্ছে হার্ড গ্লাস বা পাইরেক্স গ্লাস, কেমন। এটা হচ্ছে পাইরেক্স গ্লাস। তো এখানে দেখতে পাচ্ছ উপরে কি আছে, শূন্যতা কাছে, আর নিচে ধীরে ধীরে এটা হচ্ছে 50 ml পর্যন্ত আছে, কেমন। এটা কত ml এর বুলেট, 50 ml এর বুলেট। তোমাকে যদি জিজ্ঞেস করে বুলেটে এটা হচ্ছে 0 থেকে 1 ml, এটা হচ্ছে 2 ml, এটা 3 ml, এটা 4 5 ml করে করে 50 ml। 0 থেকে 1 ml যেটা আছে ওইটা আবার 10টা ক্ষুদ্রতম ভাগ আছে। তাহলে একটা ক্ষুদ্রতম ভাগে কত মেজার করতে পারি আমরা। আমি কথা মনে হয় একটু দ্রুত বলছিলাম, তোমরা দেখো 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 10 ml, তাহলে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 ml। এটার মধ্যে ভাগ আছে কয়টা, ছোট ভাগ 10টা, কেমন। ছোট ভাগ কয়টা আছে, 10টা আছে। তাহলে 1-এর 10 ভাগের 1 ভাগ, এর মানে কত, 0.1 ml পর্যন্ত তুমি মেজার করতে পারবা। সেম জিনিস আমরা পড়েছিলাম কার জন্য, পিপেটের জন্য। বুলেট আর পিপেটের পার্থক্য কি, এখানে এক মুখ খোলা আর এক মুখ বন্ধ। এখানে একটা কি আছে, স্টপ কর্ক আছে। এখানে একটা কি আছে, স্টপ কর্ক আছে, কেমন। এখানে একটা কি আছে বলো তো, স্টপ কর্ক আছে। আমরা যখন টাইট্রেশন করব এটা হোল্ডারের সাথে থাকবে, ক্ল্যাম্প দিয়ে আটকানো থাকবে। আর এখানে ধরো আমরা কনিক্যাল ফ্লাক্স থেকে তোমার কি করব বলো তো, অফলাইনে এগুলো দেখাই, আর অনলাইনেও আমি দেখি, ভিডিও করে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে কোনো একটা ক্লাসে। এত তাড়াহুড়ো কিছু নেই। তো এখানে আমরা টাইট্রেশন করি, কেমন, টাইট্রেশন করি। টাইট্রেশনের উদ্দেশ্য অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা। তো দেখো আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস নিয়ে পড়ব। আজকে আমাদের ল্যাবরেটরি নিয়ে লেকচার 2, কেমন। আজকে হচ্ছে আমাদের লেকচার 2, এখানে 3 হয়ে গেছে, এটা হবে কি বলতো, লেকচার 2, ঠিক আছে, লেকচার 2। তো লেকচার 2তে আমরা পড়বো আমাদের যে কাচের যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে পরিষ্কার করা যায় কিভাবে। এরপর আমরা পড়বো কোনো কেমিক্যালের ভর নির্ণয় কেমনে করা যায়, ঠিক আছে, কোনো কেমিক্যালের ভর নির্ণয় কিভাবে করা যায়। দেখো এখানে হচ্ছে ল্যাবরেটরির যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল। এরপর হচ্ছে পলবুঙ্গি ব্যালেন্স, কেমন। আমরা একটা ব্যালেন্স নিয়ে পড়বো, এটা হচ্ছে পলবুঙ্গি ব্যালেন্স। তো এগুলো দেখো, এগুলো হচ্ছে টেস্ট টিউব, স্ট্যান্ডে রাখা টেস্ট টিউব। টেস্ট টিউব হচ্ছে এটা, এটা তুমি যদি ল্যাবে যাও তখন দেখবে এটা স্ট্যান্ডে রাখা হয়, কেমন, স্ট্যান্ডে রাখা হয়। আর অফলাইনে যারা আছো, আমি এটা অলওয়েজ আমাদের ব্রাঞ্চে এটা স্ট্যান্ডে থাকে, কেমন। অনেকগুলো টেস্ট টিউব আছে, এগুলো বেশি দামি না, এগুলো খুব একটা দামি না। টেস্ট টিউব, ব্রাশ আছে ক্লিনিংয়ের জন্য, পরিমাপক ফ্লাস্ক আছে, এটাকে আমরা বলেছিলাম গতদিন, এটা কি বলতো, ভলিওমেট্রিক ফ্লাস্ক। এটা কি বলতো, ভলিওমেট্রিক ফ্লাস্ক। ঘুয়ো স্যারের নামটা ঠিকমতো দিয়েছে, পরিমাপক ফ্লাক্স। এটা পরিমাপের কাজে অবশ্যই ইউজ হয় না তা না, তার এরপরও বাংলাটা করবা কি বলো তো, আয়তনিক ফ্লাস্ক। এটা এখানে দেয়া নেই, এটা হচ্ছে কি মেজারিং সিলিন্ডার, কেমন, মেজারিং সিলিন্ডার। পরিমাপক ফ্লাস্ক হচ্ছে এটা, বা মেজারিং সিলিন্ডার। এটার থেকে
এটার চেয়ে অ্যাকুরেসি বেশি কার? এটার। আর যদি বলা হয় একদম ক্ষুদ্রতম কোনো ভলিউম তুমি মাপতে চাইছো 0.1 ml, তখন আমরা কাকে ইউজ করব? বুলেটকে ইউজ করব। অথবা কাকে ইউজ করব? নর্মালি বুলেটকে করব, এছাড়া কাকে? পিপেট, মানে এরকম কিছু কোয়েশ্চেন তোমাদের আছে আর কি। এটা কি? কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে, কনিক্যাল ফ্লাস্ক। তো এইগুলো পরিষ্কার করবা কিভাবে? তো দেখো, এগুলো পরিষ্কার করার জন্য আমাদের কিছু কেমিক্যাল আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দেখো বলছে পরিষ্কার শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা। পরীক্ষাকালে বর্জ্য সামগ্রী যেমন ধরো হচ্ছে ভাঙা গ্লাস টিউব, ব্যবহৃত ফিল্টার পেপার, ছেঁড়া কাগজ না ফেলা, এইসব বর্জ্য সামগ্রী ল্যাবরেটরিতে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে রাখতে হবে। পরীক্ষাকালে ব্যবহৃত এই পেজ থেকে কিচ্ছু পড়া লাগবে না, এই পেজ থেকে কিচ্ছু পড়া লাগবে না, আমি এমনি জাস্ট একবার রিডিং পড়িয়ে দিচ্ছি। ব্যবহার শেষে শেলফে যথাস্থানে রাখতে হবে, টেবিলের উপর রাখা যাবে না। তুমি ইউজ করেছো, ব্যবহার শেষে এটাকে শেলফে রাখতে হবে। পরীক্ষা শেষে ব্যবহৃত গ্লাস টিউব পরিষ্কার করে স্ট্যান্ডে শুকানোর জন্য রেখে সাজিয়ে টেবিলে রাখতে হবে। যন্ত্রপাতি পরিষ্কার করার কৌশল। ঠিক আছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস মতে পরীক্ষার কাজে বিভিন্ন গ্লাস সামগ্রী, কেমিক্যাল ব্যালেন্স, বুনসেন বার্নার ইত্যাদি ব্যবহৃত হয়। এসব কর্মমুখী রসায়নে ব্যবহৃত এছাড়া কর্মমুখী রসায়নে প্রেশার ক্যানিং যন্ত্র আছে, বিভিন্ন কোটা ও ক্রিম মেশিন আছে। এগুলো এমনি জাস্ট হাবিজাবি কথা বলছে। সঠিক ওজন নেওয়ার জন্য আমাদের কি লাগে? ব্যালেন্স লাগে। এগুলো লাগবে না। তো দেখো, পরিষ্কার করার কৌশল, এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট। গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য আমরা কয়েকটা কেমিক্যাল ইউজ করি। এর মধ্যে 1 নম্বর কেমিক্যাল হচ্ছে ক্রোমিক অ্যাসিড। 1 নম্বর কেমিক্যাল কি বলতো? ক্রোমিক অ্যাসিড। আমি একটু লিখে দিচ্ছি। গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য পরিষ্কারকরণে, একটু আমার সাথে লিখো তো, পরিষ্কারকরণে, এটা ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট। পরিষ্কারকরণে ব্যবহৃত রাসায়নিক, এর মানে এখানে কি কি ব্যবহৃত রাসায়নিক আছে এগুলো আমরা লিখছি, বা ক্লিনিং এজেন্ট কি কি আছে, বা এগুলোকে বলা হয় ওয়াশিং মিশ্রণ। এক, ঠিক আছে, এক ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড। দুই হচ্ছে কি? তরল অ্যামোনিয়া, যেটাকে আমরা বলি কি? লিকার অ্যামোনিয়া। অনেক সময় এটাকে কি বলে? এটাকে বা বেশি সময় কি বলে? লিকার অ্যামোনিয়া। এমসিকিউর জন্য লাগবে। 3, একটু দেখো, সোডিয়াম কার্বনেট দ্রবণ, 5% সোডিয়াম কার্বনেট বা কোনো ক্ষেত্রে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ, এমনি করে তোমাদের বইগুলোতে দিয়েছে। ঠিক আছে, এর মানে সামান্য দ্রবণ আর কি। এরপর হচ্ছে তোমার ড্যাকন 90। ড্যাকন 90 হাজারি স্যার, গুহ স্যার বা অন্যান্য বইগুলোতে যা আছে আমি একবারে লিখে দিচ্ছি। আরেকটা হচ্ছে কি? এসিটোন। এসিটোন। তাহলে এই গ্লাসগুলো যে আমরা পরিষ্কার করব, পরিষ্কার করতে কি পানি লাগে? পরিষ্কার করতে কি আমরা এই যে গ্লাসের উপকরণগুলো আছে, আমি একটু আস্তে আস্তে পড়াবো। তো দেখো, এগুলো পরিষ্কার করতে কি পানি লাগে? পানি লাগে নাকি এই কেমিক্যালগুলো লাগে? পানি হচ্ছে মাস্ট, পানি তো লাগবেই, বুঝছো? এরপরও পানি তো গ্রিসগুলো পরিষ্কার করতে পারে না, কেমন, বা কেমিক্যালগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারে না, পানি তো দিবই। এর বাইরে আমরা এই কেমিক্যালগুলো ইউজ করব, সবগুলা না। যেমন ক্রোমিক অ্যাসিড, ইংলিশ ভার্সন যারা আছো, আমি একটু ক্রোমিক অ্যাসিডটা ইংলিশেও লিখে দিই। ক্রোমিক অ্যাসিড, এটাকে বলা হয় বেস্ট পরিষ্কারকরণের জন্য, ক্লিনিং এজেন্ট হিসেবে এটাকে বলা হয় বেস্ট। ক্রোমিক অ্যাসিড মানে কি? ক্রোমিক অ্যাসিড মানে হলো K2Cr2O7, K2Cr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। কেমন? গাঢ় এই জিনিসটাকে লেখা হয় কি? CONC। CONC মানে কনসেন্ট্রেটেড। কেমন? কনসেন্ট্রেটেড মানে গাঢ়। কেমন? আর লঘু মানে হচ্ছে ডাইলিউটেড, DIL। লঘু মানে হচ্ছে কি বলতো? ডাইলিউটেড, DIL। লঘু মানে হলো ডাইলিউটেড, সংক্ষেপে লেখা হয় DIL দিয়ে, আর এটাকে লেখা হয় কনসেন্ট্রেটেড। তাহলে তোমাকে যদি বলে গ্লাস পরিষ্কারকরণের জন্য বেস্ট কেমিক্যাল কোনটা, একটু বাসের মুখে বলো তো। ক্রোমিক অ্যাসিড। একটু বাসের মুখে বলো কোনটা? ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড
একটু কমলা কালারের হয়, ঠিক আছে, কালারটা একটু কমলা বা এরকম হয়, তাহলে K2CR2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এরপর কি দিতে পারি, তরল অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া, সোডিয়াম কার্বনেট দ্রবণ, কেমন, সামান্য পার্সেন্টেজের ড্যাকন 90 এটা একটা ডিটারজেন্ট। এরপর এসিটন। এর মধ্যে বেস্ট কোনটা, ক্রোমিক অ্যাসিড। কেন, কারণ এই যে জিনিসটা আছে, এই যে কেমিক্যালটা আছে, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে কি বলতো, একটা জারক, মোটামুটি ভালো শক্তিমাত্রার বা শক্তিশালী একটা জারক। ইংলিশ ভার্সনের যারা আছো, জারক মানে হলো অক্সিডাইজিং এজেন্ট, ডাইজিং এজেন্ট। এর মানে এই দুইটা বিক্রিয়া করে কি করে দেখো, এই দুইটার বিক্রিয়া তোমার মনে রাখা লাগবে। এই দুইটা বিক্রিয়া করে কি করে, একটু মুখে বলো। পটাশিয়াম ধাতু আছে, পটাশিয়াম একটা, ক্রোমিয়াম একটা, অ্যাসিড অনুযায়ী এই দুইটার কি পাওয়া যাবে, সালফেট, পটাশিয়াম সালফেট। এরপর হচ্ছে কি ক্রোমিয়াম সালফেট প্লাস পানি প্লাস কি পাওয়া যায়, জায়মান অক্সিজেন। অফলাইনে যখন পড়াচ্ছিলাম একটা স্টুডেন্ট এসে বলল, সালফেট তো স্যার এখানে একটা আছে, আপনি এখানে একটা দিয়েছেন, এখানে তিনটা, টোটাল চারটা দিয়েছেন কেন? এর কারণ এই রিয়েকশনটা আমি ব্যালেন্স করি নাই। এই রিয়েকশনটা তোমাকে ব্যালেন্স করা লাগবে না। আমাদের শুধুমাত্র ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা চ্যাপ্টার আছে। এর মধ্যে আমরা কেমিক্যাল ক্যালকুলেশনগুলো যখন করব, ঠিক আছে, এইটা থেকে ওই যোগে কত পরিমাণ পাওয়া যায় বা ওইটার উৎপন্ন পদার্থের আয়তন, ভর, এগুলো যখন বের করব, ঠিক আছে, তখন আমাদের ব্যালেন্স করা লাগবে। এই ছাড়া কখনোই আমাদের রাসায়নিক বিক্রিয়া ব্যালেন্স করা লাগে না, জৈব রসায়নও আমাদের বিক্রিয়া ব্যালেন্স করা লাগে না। তাহলে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি আর কি পাচ্ছি, জার্মান অক্সিজেন। এর মানে এটা হচ্ছে জারক। তাহলে এটা কোন ক্রিয়ায় পরিষ্কারকরণ কৌশল সম্পন্ন করে, গ্লাস পরিষ্কার করা সম্পন্ন করে, জারণ ক্রিয়ায় সম্পন্ন করে। এটা মেডিকেল 16তে আসছে, কেমন, 16তে আসছে। এটা শক্তিশালী জারক হওয়ায় যেগুলা তোমার দ্বারা একদম বলা হয় স্টাববর্ন গ্রিস, এর মানে যেসব গ্রিস উঠতে চায় না, যেসব ময়লা উঠতে চায় না, যেসব দাগ উঠতে চায় না, এগুলোকে পরিষ্কার করতে আমরা কাকে ইউজ করি, ক্রোমিক অ্যাসিড ইউজ করি। সবচেয়ে বেস্ট কোনটা, ক্রোমিক অ্যাসিড। এছাড়া গ্লাস ক্লিনারে তরল অ্যামোনিয়া আমরা কর্মমুখী রসায়ন পড়ব, বা লিকার অ্যামোনিয়া ব্যবহার করা হয়, সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, ড্যাকন 90 এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব কি বলতো, ডিটারজেন্ট। এসিটন কেন ব্যবহার করে, এসিটন হয় কি বাষ্পীভূত হয়, ফলে তাড়াতাড়ি অর্থাৎ শুকিয়ে যায়, জিনিসটা হয় কি শুকিয়ে যায়, সাধারণত টিস্যু বা এগুলো দিয়ে শুকানো হয় না। তো এসিটন যদি দিই, এটা কি হবে, তাড়াতাড়ি জিনিসটা শুকিয়ে যাবে। তো এখানে ভালোভাবে মনে রাখবো হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড কি ইউজ করা হয়, আমি যদি দিই সোডিয়াম হাইড্রোক্সাইড কি ইউজ করা হয়, গ্লাস পরিষ্কারকরণে করা হয় না। পটাশিয়াম হাইড্রোক্সাইড কি গ্লাস পরিষ্কারকরণে ইউজ করা হয়, হয় না। কেন হয় না, গতদিনও আমরা পড়েছি, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাসের প্রধান উপাদান অম্লধর্মী সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে। এটা গ্লাস পরিষ্কারকরণে ব্যবহার করা হয় না। এটা হচ্ছে কস্টিক সোডা, এটা হচ্ছে কস্টিক পটাশ, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কেমন, এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্লাস পরিষ্কার করতে কি ব্যবহার করা হয় নাকি হয় না, একটু ধীরে আমাকে উত্তর দাও তো। অনেকে আছো, আমি জানি অনেকে হয়তো গ্রামের স্টুডেন্ট আমার ক্লাস করছো, অনেকে আছো শহরের স্টুডেন্ট, বাট একটু ধীরে বুঝো, কেমন, ধীরে বুঝো। তো অনেক সময় হয় কি, এই যে সিস্টেমের সাথে ইউজ টু হতে, মানে গ্রাম বা শহর এটা কোনো বিষয় না, তুমি যেখান থেকে ক্লাস করো না কেন, কিছু স্টুডেন্ট একটু স্লো বুঝে, কিছু স্টুডেন্ট একটু দ্রুত বুঝতে পারে। তোমার কাজ হচ্ছে ক্লাসগুলো একটু নিয়মিতভাবে করে যাওয়া। প্রতি বছর আমি একাডেমিক এবং অ্যাডমিশনে এরকম স্টুডেন্ট দেখি যারা শুরুতে একটু কি অন্যদের তুলনায় স্লো রেসপন্স করে, কেমন, পড়াটা বুঝতে একটু ওর টাইম লাগে। কিন্তু যারা লেগে থাকে 2 মাস 3 মাস পর গিয়ে দেখা যায় ওরা অন্য স্টুডেন্টদেরকে হারিয়ে দিচ্ছে, কেমন, অন্য স্টুডেন্ট থেকে ওদের আউটপুটটা বেশি আসছে। তো এটা পুরোপুরি নির্ভর করছে কিসের উপর, তুমি লেগে থাকার উপর। এগুলোতে কোনো সহজ চিন্তা, ধীরে ধীরে আমরা পড়াটা ঢুকছি, শিখছি, এক আধটু করে এই কাজটাই করতে থাকো, এই কাজটাই করতে থাকো। তো এটুক লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাও তো, এটুক লেখা হয়েছে কিনা, এটুক হয়েছে কিনা। সোমাক বলেছে স্যার টাইট্রেশন কি, টাইট্রেশন এই শব্দটা আমরা শুনবো। টাইট্রেশন হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, ধরো তোমার একটা অজানা ঘনমাত্রার দ্রবণ আছে, কেমন, ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ আছে, আমি ওর ঘনমাত্রা জানি না, ওর ঘনমাত্রা তো আমার জানা লাগবে, বা ওর ঘনমাত্রা কত আমি জানি না, কেমন, একটা কেমিক্যাল ওর ঘনমাত্রা কত আমি জানি না। টাইট্রেশন হচ্ছে এমন একটা ওয়ে যার মাধ্যমে তুমি ওর ঘনমাত্রা বের করবা,
ঠিক আছে, সেই জন্য বলা হয় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটু পর আমাদের টাইট্রেশন আসবে, নেক্সট ক্লাসে টাইট্রেশন আসবে, তখন আমি এটা সুন্দরভাবে আরও বলবো। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। বুঝছো? টাইট্রেশন বলে। যেমন ধরো তোমরা আর্জেন্টিনার খেলা দেখেছো, ঠিক আছে, বা তোমরা চিন্তা করছো স্যারের মনে হয় শক্তি অনেক, ঠিক আছে, স্যারের মনে হয় শক্তি অনেক, ঠিক আছে। এখন আমার শক্তি কেমন এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, তুমি যার শক্তি জানো ওরকম কারোর সাথে আমি যদি মারামারি করে আমি যদি ওরে ফাটাই দিতে পারি তাহলে বুঝবো ওর থেকে আমার শক্তি বেশি। যদি ওর সাথে আমি মার খেয়ে বসে থাকি এর মানে বুঝতে হবে কি বলো তো, আমার শক্তি কম। ঠিক সেম আর্জেন্টিনার, তুমি জানো খেলা দেখছো, ইংল্যান্ডের খেলা দেখো না, ইংল্যান্ডের শক্তি কেমন এটা বুঝবা কেমনে? আর্জেন্টিনা ইংল্যান্ড যখন ম্যাচটা হবে তখন বুঝবা। যদি আর্জেন্টিনা ভালো খেলে জিতে যায় তাহলে বুঝতে হবে ইংল্যান্ড একটু দুর্বল ছিল বা ওই ম্যাচে একটু দুর্বলতাই প্রকাশ করেছে। আবার যদি দেখো হচ্ছে ইংল্যান্ড কি করছে, আর্জেন্টিনাকে বিট করে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে, তখন বুঝতে হবে না এবারের ইংল্যান্ড আরও শক্তিশালী। বুঝছো? এর মানে টাইট্রেশন মানে তুমি যে কোনো একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের ঘনমাত্রাটা নির্ণয় করবা, তুমি জানো এরকম একটা রাসায়নিক পদার্থের সাহায্যে। এখানে কি লাগে? উপযুক্ত নির্দেশক দিতে হয়। আচ্ছা, আমরা আমাদের পড়ার মধ্যে আসি। কেমন? দেখো তাহলে এখানে কি বলছে, এখানে এক কথাই ঘুরে ফিরে বারবার বলছে, এটা মেডিকেল 16তে আসছে এই লাইনটা। তৈলাক্ত পদার্থ থাকলে বুলেটের স্টপ কর্ক পরিষ্কার করার কাজে বোতলে সংরক্ষিত ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দিয়ে সতর্কতার সাথে ও গ্লাস পরা হাতে পরিষ্কার করা হয়। টেস্ট টিউব পরিষ্কার করার সময় বাম হাতে টেস্ট টিউব, টেপের প্যান্ট ডান হাতে ব্রাশ ব্যবহার করতে হয়। ঠিক আছে, এর মানে স্টপ কর্ক মানে বুঝছো মনে হয়, স্টপ কর্ক মানে এটা দিয়ে আমরা যেমন কত ফোঁটা পড়বে এটা যেমন কন্ট্রোল করছি, এই যে দেখো এটাকে বলছে কি স্টপ কর্ক। আবার স্টপ কর্কে অনেক সময় গ্রিস আটকে থাকে, সেজন্য এটাকে খুলে তখন এখানে ধরো ওইখানে তোমার করে কি, এই যে দেখো স্টপ কর্কটা খুলে ফেললাম, এখানে ধরো অনেক সময় কেমিক্যাল ঢুকে থাকে ভিতরে, এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। কেমন? এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়, এটাকে বলছে স্টপ কর্ক, যেটা দিয়ে তুমি কন্ট্রোল করছো আয়তনটা, তাই না, কতটুকু পড়বে এটা তুমি ধীরে ধীরে এখানে কন্ট্রোল করছো। এরপর বলছে কি বলতো, অ্যামোনিয়া দ্রবণ দিয়েও কাজযন্ত্র পরিষ্কার করা হয়। অ্যামোনিয়া দ্রবণ দিয়েও, অ্যামোনিয়া দ্রবণকে কি বলে? লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া, কেমন? তরল অ্যামোনিয়া। অ্যামোনিয়া কঠিন না, ঠিক আছে, তরল অ্যামোনিয়া। এরপর কে বলতো, সোডিয়াম কার্বনেট দ্রবণ। কাকে ব্যবহার করা হয়? সোডিয়াম কার্বনেট দ্রবণ। সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ বড় প্লাস্টিক গামলায় নিয়ে এতে ময়লাযুক্ত গ্লাস সামগ্রী ডুবিয়ে কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। কম ময়লা থাকলে এটা দিয়ে কাজ হয়ে যায়। ডিটারজেন্ট, এটার নাম হচ্ছে ড্যাকন 90, এটা হচ্ছে ওর কমার্শিয়াল নেম বা ব্র্যান্ড নেম, কেমন, ওকে ওই নামে ডাকে আর কি। রাসায়নিক ল্যাবের প্রায় সব গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য ড্যাকন 90 অত্যন্ত কার্যকারী একটি পরিষ্কারক ডিটারজেন্ট। কেমন? ডিটারজেন্ট বিভিন্ন ধরনের ময়লা, গ্রিস, আলকাতরা, একদম যেগুলো কঠিন গ্রিস মানে সহজ উঠতে চাইতেছে না, মানে ওগুলো অনেক কষ্ট করে তুলতে হবে, তার জন্য কাকে ব্যবহার করতে হবে? ক্রোমিক অ্যাসিড। আলকাতরা জাতীয় পদার্থ, সিলিকন, তেল, পলিমারিক অবশেষের মানে বিভিন্ন রকমের কেমিক্যাল, এগুলো দূর করার জন্য ড্যাকন 90 কার্যকর। ড্যাকন 90 হচ্ছে একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, এটা বুয়েটা আসছে, ঠিক আছে, এটা বুয়েটা আসছে, তাহলে লিখে রাখো ড্যাকন 90 এর পাশে এটা কি বলতো, একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, এটা একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, এটা বুয়েট 18তে আসছে। ড্যাকন 90 যেটা, এটা একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এর পাওয়ার বেশি নাকি ক্রোমিক অ্যাসিডের পাওয়ার বেশি? ক্রোমিক অ্যাসিডের পাওয়ার বেশি। ক্রোমিক অ্যাসিড কোন প্রক্রিয়ায় জারণ ক্রিয়া সম্পন্ন করে? জারণ প্রক্রিয়ায়। ক্রোমিক অ্যাসিড মানে কি? K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড মানে কি? K2Cr2O7 প্লাস কি? সালফিউরিক প্লাস কি? সালফিউরিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড এই K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড এই দুইটা বিক্রিয়া করে কি করে? পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি, জাইমান অক্সিজেন। মুখে বলো, পটাশিয়াম সালফেট করে কি করে? পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি, জায়মান অক্সিজেন, এটাকে বলা হয় বাচ্চা অক্সিজেন, এর মানে মাত্র তৈরি হয়েছে, ঠিক আছে, এটা দিয়ে জারণক্রিয়া সম্পন্ন করে। এবার এই অংশটা লাগবে, এটা অ্যাডমিশনে আসছে, যে দেখো ক্রোমিক অ্যাসিডের গ্লাস সর্বোত্তম পরিষ্কারক রূপে ব্যবহার করা হয়। ডেন্টাল 19, তোমরা জানো অনেকের স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া, আবার অনেকে হয় দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট যারা, তাদেরও বাংলাদেশে ভালো একটা সম্মান আছে, টাকাও আছে, ঠিক আছে, তো ডেন্টিস্টও হতে পারবে। ডেন্টাল 19-এ এটা আসছে, আর মেডিকেল 16-তে কিন্তু ক্রোমিক অ্যাসিড নিয়েও আসছিল। ক্রোমিক অ্যাসিড একটি তীব্র জারক, এই লাইনটা লাগবে। আমি যে লাইনগুলো দাগাচ্ছি এগুলোই পড়বা, সব পড়ে পারবা না তুমি, ঠিক আছে। আর ড্যাকন 90 যেটা ছিল এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, এর মানে তুমি ফেলে দিলে এটা কি হয়ে যাবে? মিশে যাবে। K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, এখানে যেমন ব্যালেন্স করেছে, 4টা সালফেট দিয়েছে, তোমাকে ব্যালেন্স করা লাগবে না। পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি, আর কি পাবো? অক্সিজেন। এই অক্সিজেনটাকে কি বলছে? জায়মান অক্সিজেন। এবার এই জিনিসটা লাগবে, ক্রোমিক অ্যাসিড বানাবা কেমনে, ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড বানাবা কেমনে? ক্রোমিক অ্যাসিড বানানোর জন্য তুমি কি করবা বলো তো?
পানি নিলা, ঠিক আছে, পানি নিলা। কেমন পানি? পাতিত পানি। পাতিত পানি মানে এর মধ্যে কোনো প্রকার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলা নেই বা মিনারেলসগুলা নেই। পাতিত পানি মানে এগুলোর মধ্যে মিনারেলসগুলো নেই। মিনারেলস থাকলে অহেতুক বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন কিছু হওয়ার সুযোগ ছিল, যেগুলো এখন অবাঞ্ছিত বিক্রিয়া হওয়ার সুযোগ ছিল, যেটা এখন হবে না। পটাশিয়াম ডাইক্রোমেট নিবা। পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু সলিড। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে সলিড। এরপর তুমি কি নিবা বলো তো? পানি নিলা, সালফিউরিক অ্যাসিড নিলা, তোমার কি হয়ে যাবে? ক্রোমিক অ্যাসিড। কেমন? কি হয়ে যাবে? ক্রোমিক অ্যাসিড। এর মানে তুমি যদি এখানে আমি ধরো কনিক্যাল ফ্লাস্ক দিয়ে যদি দেখে, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, ঠিক আছে, কনিক্যাল ফ্লাস্ক। এখানে এই কালারটার মতো একটা দ্রবণ পাবা। এক্সাক্ট কালার তো দেখাতে পারছি না, এরকমের এর কালার তো না, একটু অরেঞ্জ ভাব থাকবে আর কি। কেমন? এই কালারের একটা দ্রবণ পাবা, ক্রোমিক অ্যাসিড দ্রবণ, ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড। বুঝছো না বুঝো নাই? তোমার এইটুক পড়লে হয়ে যাবে। তো এখন বলছে ল্যাবরেটরিতে তুমি গ্লাসের সামগ্রী কেন ব্যবহার করবা? সবাই একটু আমাকে জানাও তো ফেসবুকে, আমার কথা বুঝতে পারছো কি না একটু আমাকে জানাও। ওকে, মুরসালিন জিজ্ঞেস করেছে, আদনান মুরসালিন বলেছে জায়মান বলতে কি বুঝাই? কেমন? জায়মান বলতে কি বুঝাই? জায়মান মানে ও মাত্র তৈরি হয়েছে, ও এখনো বাচ্চা, তৈরি হয়ে ও কিন্তু কাজে লেগে যাবে, ও অনুঘটনও করেনি, এটা হচ্ছে খুবই সক্রিয়। জায়মান অক্সিজেন মানে বোঝাচ্ছে কি বলতো? এটা হচ্ছে মাত্র তৈরি হয়েছে, তৈরি হয়ে ও অন্য কোনো যৌগকে আক্রমণ করবে, পরিষ্কার করা। যেমন এখানে ওর কাজ হচ্ছে পরিষ্কার করা, তাহলে ও ময়লাকে আক্রমণ করে বসবে এই অবস্থায়। ও এখনও অনুঘটনও করে নাই। এটাকে আমরা কি বলছি বলতো? জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন মানে ও জন্ম হয়েছে, জন্ম হয়ে মাত্র অনুঘটন না করে ও কাকে আক্রমণ করছে? ময়লা, গ্রিস এগুলোকে আক্রমণ করছে। বিষয় বুঝতে পারছো? ও ওই কাজে আক্রমণ করছে, সেই জন্য ও হচ্ছে খুবই কি বলতো? সক্রিয়, ঠিক আছে, খুবই সক্রিয়। মানা বলেছে গ্লাসে কোনো রিয়েকশন হয় না। দেখো, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড জার্মান অক্সিজেন দিছে। গ্লাসে বিভিন্ন রকমের ময়লা থাকতে পারে, একটা গ্লাসে বিভিন্ন রকমের ময়লা থাকতে পারে। জার্মান অক্সিজেন গিয়ে কি করবে? ময়লার সাথে জারণ বিক্রিয়া করবে, মানে ময়লার সাথে কি করবে? ময়লাকে জারিত করবে। ও হচ্ছে কি? জারক। ও করবে কি? ময়লাটাকে ভেঙে দিবে। ময়লাটাকে ও কি করবে? ভেঙে দিবে। ময়লাটাকে ও কি করবে? ভেঙে দিবে বা ময়লাটাকে নষ্ট করে দিবে, ফলে ময়লাটা পানির সাথে পরিষ্কার হয়ে আসবে। কেমন? আফিফা জিজ্ঞেস করেছে, স্যার কেমন আছেন? বেশ ভালো, আশা করি তোমরাও অনেক ভালো আছো। কয়দিন পর তোমাদের রেজাল্ট দিবে। আজকে হচ্ছে আমাদের কয় তারিখ? হ্যাঁ হ্যাঁ, আজকে তারিখ তো ভুলে গেছি, আজকে তারিখ তো ভুলে গেছি। আজকে তারিখ কত? 13 তারিখ। তোমাদের রেজাল্ট দিবে 20 তারিখ। তো আশা করি তোমরাও ভালো আছো। আর এর মধ্যে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। কেমন? আশা করি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো এই চ্যাপ্টার। এরপর আমরা গুণগতটা সুন্দর মতো শুরু করব। একদম সহজ সহজ চ্যাপ্টার, যারা পরে জয়েন করেছো কোনো প্রবলেম নেই, তুমি তোমার মতো করে সুন্দরভাবে গুছিয়ে পড়ে ফেলো এখান থেকে। তো দেখো বলছে ল্যাবরেটরিতে তো ভাই আমি প্লাস্টিক ইউজ করতে পারতাম, লোহা ইউজ করতে পারতাম, না করে আমি কেন গ্লাসের সামগ্রী ইউজ করছি? কেউ বলতে পারবা? মানে বুঝা নাই। এগুলো গ্লাসের কেন? এগুলো তো ধরো তুমি প্লাস্টিক, লোহা, আরও যা সিমেন্ট, তুমি যা খুশি তা করতে পারো, মাটির করতে পারো, চিন্তা করছো, তাহলে কেন গ্লাস? প্রথম কথা, গ্লাস সাধারণত বিক্রিয়া করে না। গ্লাস সাধারণত ম্যাক্সিমাম কেমিক্যালের সাথেই বিক্রিয়া করে না। আমরা দেখেছি শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ঝামেলা করছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ঝামেলা করছে, HF এর সাথে ঝামেলা করছে। কেমন? ও ম্যাক্সিমাম কেমিক্যালের প্রতি ইনার্ট থাকে। যেমন এখানে এতদিন সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, ঠিক আছে, 0.1 মোলা দ্রবণ, ও কোনো ঝামেলা করে 0.1 মোলা দ্রবণের সাথে। K2CH2O7 নাও, সালফিউরিক অ্যাসিড নাও, গ্লাস কোনো বিক্রিয়া করবে না। এটা একটা বিষয়। ওকে, একটু দেখো, এরপর একটা মজার বিষয় আছে। এটা হচ্ছে গ্লাসে তুমি রাখলে, গ্লাস যেহেতু স্বচ্ছ, ভিতরে তোমার কেমিক্যাল যেটা আছে বা কোনো পদক্ষেপ পড়ছে কি না, কেমিক্যালের বর্ণ কি, এগুলো অবজার্ভ করা অনেক ইজি হয়ে যায়। তাহলে গ্লাসের প্রথম সুবিধা বললাম, গ্লাস সাধারণত কোনো কেমিক্যালের সাথে বিক্রিয়া করতে চায় না, কয়েকটা স্পেসিফিক কেমিক্যাল ছাড়া ও সাধারণত বিক্রিয়া করতে চায় না বা বিক্রিয়া করে না। সেকেন্ড যেটা বললাম, এটা হচ্ছে কি বলতো? গ্লাসে রাখলে তুমি কি কেমিক্যাল রেখেছো। কেমন? আমার কথা আশা করি শুনতে পাচ্ছ। কোনো প্রবলেম থাকলে যে কোনো সময় আমাকে কমেন্টে জানাবা, আমি আবার বুঝিয়ে দিব।
কেমন, আবার বুঝিয়ে দেবো, যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারবা। যে কোনো কেমিক্যাল রাখলে ওইটার কালার কি, পদক্ষেপ পড়ছে কিনা, এগুলো সহজে অবজার্ভ করা যায়। এগুলো নিয়ে দিনরাত পরে লাভ নেই। এরপরে তুমি দেখো গ্লাসের সুবিধা কি, কাঁচ দিয়ে তুমি একবার এই শেপ দিচ্ছ, একবার এই শেপ দিচ্ছ, একবার এই আকৃতির তুমি যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট তৈরি করছো। গ্লাসের সুবিধা হচ্ছে গ্লাস দিয়ে তোমার যে কোনো শেপ দেওয়া যায়, সহজে যে কোনো রকমের শেপ দেওয়া যায়। এখানে এই কথাগুলোই বলেছে। তাহলে কেন গ্লাস সামগ্রী ব্যবহার করা হচ্ছে যদি আসে, তাহলে এটা কি হবে, পদার্থসমূহ ব্যবহৃত গ্লাস সামগ্রীর সাথে সাধারণত বিক্রিয়া করে না। এরপর হচ্ছে সিলিকার সাথে, এগুলো কয়েকটা জায়গা আছে, বা এইচএফ এগুলোর সাথে বিক্রিয়া করে। এরপরে দেখো সেকেন্ড পয়েন্ট কি, এটা হচ্ছে যাদের সাথে বিক্রিয়া করে, এটা মেনশন করেছে। স্বচ্ছ হওয়ায় পদার্থের পরিমাণ, আয়তন, ভৌত বৈশিষ্ট্য, বর্ণ অদক্ষেপ পর্যবেক্ষণ করা সুবিধাজনক হয়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। পরীক্ষা কাজে ব্যবহৃত গ্লাস সামগ্রীকে সহজে পরিষ্কার করা যায়। কাজকে উত্তাপে গলিয়ে সহজে বিভিন্ন গ্লাস সামগ্রী তৈরি করা সম্ভব। ল্যাবরেটরিতে কাজের অন্য উপাদান রূপে পরিণত হয়েছে। তো এখানে একটু বিজ্ঞাপন বিরতি আছে। এটা হচ্ছে চট্টগ্রামে যারা আছো, ঠিক আছে, আমাদের চট্টগ্রামে আমাদের অফলাইন কোর্স আছে, আমি অনলাইনেও পড়াই, অফলাইনেও পড়াই। তো চট্টগ্রামে এটা বড় অংশই আসলে আমাদের উপর ভরসা করে কেমিস্ট্রি প্রস্তুতির জন্য। চট্টগ্রামে যারা আছো তোমরা চোখ বন্ধ করে আমাদেরকে ভরসা করতে পারো, আমাদের উপর আস্থা রাখতে পারো কেমিস্ট্রির বেস্ট প্রিপারেশনের জন্য। আসলে তোমার বই বলো, পরীক্ষা বলো, কেমন, আমরা প্র্যাকটিস বুক দিই, অ্যাসাইনমেন্ট বুক দিই, পরীক্ষাগুলো নিয়মিত নিই, এবং আমাদের এখানে ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট হওয়ায় তোমার পরীক্ষার পরিবেশটা ভালো। তুমি তো শুধু পরীক্ষা দিলে হবে না, তোমাকে যাচাই করতে হবে তোমার মেরিটটা কেমন হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে যাচাই করার সুবিধা হবে। আর আমাদের অ্যাড্রেস এই তাও স্লাইডে দেওয়া আছে, মোদি টাওয়ার, পঞ্চমতলা, চকবাজার, চট্টগ্রাম। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। এরপর আমাদের কেমশিফু পেজে মেসেজ দিতে পারবে। এটা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য। আর পুরো দেশ থেকে যারা ক্লাস করছো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি কিন্তু চলছে, কেমন, পুরো দেশ থেকে যারা ক্লাস করছো, চট্টগ্রামের বাইরে যারা আছো, মূলত তাদের জন্য বলবো আমাদের অনলাইন কোর্সে তোমাদের একটা বেশ ভালো অফার। এটা হচ্ছে সম্পূর্ণ কেমিস্ট্রি, যেখানে ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টার, কেমন, ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টার। এই জুলাই মাস পর্যন্ত, আজকে জুলাই মাসের 13 তারিখ, সম্পূর্ণ জুলাই মাস পর্যন্ত তুমি নিতে পারবে 3000 কোর্স ফিতে, ঠিক আছে। মানে বুঝছো, তোমার পুরা কেমিস্ট্রি দাম পড়ছে মাত্র 3000 টাকা। এটা হচ্ছে কি বলা যায়, মানে বেস্ট একটা ডিল। তুমি অফলাইনে ধরো পড়ছো, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আমি সাজেস্ট করি ফার্স্ট ইয়ারে পুরো অনলাইন না পড়ে অবশ্যই অফলাইনের সাথে ম্যাচ করতে, একটু অফলাইনে যাওয়া আসাটা ওর দরকার। ধীরে ধীরে 1-2টা সাবজেক্ট পরবর্তীতে অনলাইনে শিফট করতে পারবে। তো দেখো অফলাইনেও যারা পড়ছো, জাস্ট যে কোনো চ্যাপ্টার তুমি এখান থেকে দেখে নিতে পারো। বিষয়বস্তু আছে, এই কোনো চ্যাপ্টার দেখে নাও, কোনো ক্লাস মিস করেছো বলো বা ব্যাকআপ আগে থেকে শিখে রাখতে চাইছো, এই কোর্সটা হচ্ছে বেস্ট। এখানে সবগুলা ক্লাসই লাইভ হবে। তো 6টা সাইকেল, ঠিক আছে, টোটাল 10টা চ্যাপ্টার, সম্পূর্ণ কেমিস্ট্রি তুমি পেয়ে যাবা 3000 টাকায়। আমাদের লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিব, বা জানাবা, বা তুমি জাস্ট গুগলে কেমশিফু HSC 28, ঠিক আছে, বা আমার নাম লিখে দিবা, ঠিক আছে। এটা লিখলে তোমার কাছে কম্বো অফারের লিঙ্কটা এসে যাবে। ওই লিঙ্কে ঢুকলে তুমি কি করতে পারবা, এনরোল করতে পারবা, কেমন। ওই লিঙ্কে ঢুকলে, যেমন আমি তোমাকে একটু দেখিয়ে দিই, কেমশিফু শপ বা কেমশিফু হোয়াট এভার লিখো এখানে, ঠিক আছে। লিখলে তুমি এখানে চলে যেতে পারবা হচ্ছে HSC 28 যাবা, কেমন, HSC 28 যাবা। এটা হচ্ছে 27 পর্যন্ত আছে, তুমি HSC 28 দিবে 28। এই ক্লাসগুলো তোমাদের একদম HSC পর্যন্ত থাকবে। এই যে দেখো HSC 28 ACS কেমিস্ট্রি কেমশিফু, কেমন, তুমি এখান থেকে হচ্ছে কম্বোটা ডিরেক্টলি পারচেস করে ফেলতে পারবা 3000 টাকায়। ওকে, তাহলে আমরা আবার আমাদের পড়ায় এসে যাই। দেখো বুয়েট 19-20 একটা কোয়েশ্চেন আসছে, বুয়েট 19-20 এই কোয়েশ্চেনটা আসছে, বলছে ক্রমিক অ্যাসিড মিশ্রণে উপাদান সমূহের নাম লিখো। এর মানে তুমি জাস্ট নাম লিখবা। তাহলে কি লিখবা, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। এরপর কি লিখবা বলো তো, পাতিত পানি, এটার নাম কি, পটাশিয়াম ডাইক্রোমেট। এরপর কি, পাতিত পানি, ইংলিশ ভার্সন যারা আছো ডিস্টিলড ওয়াটার, কেমন। এরপরে কি বলো তো, গাঢ় সালফিউরিক অ্যাসিড, বইয়ে দেখবা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা
2 মোলার মেনশন করেছিল। এটা লিখলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা, ফুল মার্কস পেয়ে যাবা। বুঝছো সবাই? ছোট করে একটু লিখে রাখো তো। বুঝছো সবাই? ক্রমিক অ্যাসিড মিশ্রণের উপাদানসমূহের নাম লিখতে বলেছেন বুয়েট 19-20-এ। ওকে ওকে, লিখেছো তো সবাই? লিখেছো? লিখলে একটু ওয়াই বলো। ওকে, এবার দেখো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে প্রশ্নসমূহের উত্তর দাও। পাতন ফ্লাস্কে কোন ধরনের কাচ ব্যবহার করা হয়? পাতন ফ্লাস্কে কোন ধরনের কাচ ব্যবহার করা হয়? তাহলে একের উত্তর কি? কোন ধরনের কাচ? এটা আসছে বুয়েট 18-19-এ, বুয়েট 18-19-এ। তো এখন বলতে পারো স্যার আপনি 18-19-এর কোয়েশ্চেন দেখাচ্ছেন কেন 20, 21, 22, 23, 24, 25 কোয়েশ্চেন দেখাচ্ছেন না? কারণ এটা ওই সময় সিলেবাসে ছিল না, তাই এখান থেকে কোয়েশ্চেন আসেনি, সেই জন্য আমি আগের কোয়েশ্চেনই দেখাচ্ছি তোমাদের। বুঝছো? এটা তো শর্ট সিলেবাসে ছিল না। তাহলে এখানে কি হবে বলো তো? পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাসের সংকেত কি? সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। পাইরেক্স গ্লাস সংকেত চাইনি, এরপরও যদি তুমি লিখতে চাও সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড। ঠিক আছে, এরপর কি বলো তো? সিলিকা বোরন অক্সাইড, বোরোসিলিকেট গ্লাস। এরপর বলছে কারণ পাতন ফ্লাক্স। এখন বলতে পারো আপনি এখানে পাতন ফ্লাক্স কেমনে বুঝেছেন? কারণ পাতন ফ্লাক্সে গরম করার দরকার আছে। কেমন? ধীরে ধীরে বলছি। পাতন ফ্লাক্স গরম করার দরকার আছে। পাতন মানে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। একবার গরম করবা আবার ঠান্ডা করবা, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। কেমন? তাহলে গরম করার দরকার আছে। গরম করার দরকার হলে পাইরেক্স গ্লাস মেইনলি। ঠিক আছে, ড্যাকন 90 এটা কি? ড্যাকন 90 কি এটা জিজ্ঞেস করেছে। তাহলে ড্যাকন 90 হলো একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এটা কি? পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। একটু লিখো তো আমার সাথে, ডিটারজেন্ট যা গ্লাস পরিষ্কারকরণে ব্যবহৃত হয়, যা গ্লাস পরিষ্কারকরণে ব্যবহৃত হয়, যা গ্লাস পরিষ্কারকরণে ব্যবহৃত হয়। কেমন? যা গ্লাস পরিষ্কারকরণে ব্যবহৃত হয়। হয়েছে মনে হয়। দেখি একজন কমেন্ট করেছো কি? সাব্বির জিজ্ঞেস করছে স্যার পাতিত পানির সংকেত কি হবে? পাতিত পানি মানে হচ্ছে পানি, কিন্তু এখান থেকে কি হয়েছে বলো তো? মিনারেলগুলো সরিয়ে ফেলা হয়েছে। মিনারেল মানে ওর মধ্যে তো পানির মধ্যে আমরা যখন ট্যাপের পানি নিব, ধরো আমি টেস্ট টিউবে আমাদের এখানে বেসিন থেকে একটু পানি নিয়ে আসলাম, এই পানির মধ্যে তোমার বিভিন্ন লবণ থাকে, মানে বিভিন্ন আয়ন থাকে, সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো একটু বেশি থাকে। তো এগুলা থাকে। বলছে এরকম পানি না দিতে, এরকম পানি দিলে এগুলো কি হয় বলো তো? আবার বিভিন্ন বিক্রিয়া করতে পারে। যেমন আয়ন শনাক্তকরণ গুণগত রসায়নে তোমাদের পড়াবো, এটা একটা প্র্যাকটিক্যাল অংশ। আয়ন শনাক্তকরণ তোমাদের কলেজে করা লাগে। আয়ন শনাক্তকরণে তুমি যদি পানি মিশিয়ে দাও, ট্যাপের পানি বা বেসিনের পানি, তোমার রেজাল্ট ভুল হয়ে যাবে। তোমাকে ওইখানে দেখবা আরেকটা পানি দেয়া থাকে, ওইটাকে বলা হয় পাতিত পানি। ঠিক আছে, বা ডিস্টিলড ওয়াটার, তোমাকে ওইটা মিশাতে হবে। কেন? কারণ আয়ন শনাক্তকরণে তুমি যদি ট্যাপের পানি বা বেসিনের পানি বা বাথরুম থেকে পানি নিয়ে আসো, তখন যেটা হবে এর মধ্যে অবাঞ্ছিত আয়ন চলে আসবে, ফলে তোমার রেজাল্টটা ভুল হবে। সেই জন্য এমন পানি দিতে হয় যেখানের মধ্যে আয়নগুলা রিমুভ করা হয়েছে, আয়নগুলোকে দূরীকরণ করা হয়েছে। কোয়েশ্চেনের উত্তর পেয়েছো সবাই? তো পাতিত পানি মানে পানি। পাতিত পানির সংকেত কি? H2O। পানির সংকেত কি? H2O। পাতিত পানি মানে H2O, কিন্তু ওর মধ্য থেকে ওইটা রিমুভ করা হয়েছে। ঠিক আছে, রিমুভ করা হয়েছে। ওকে, এবার দেখি এখানে কি আছে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কিভাবে গ্লাস অ্যাপারেটাস থেকে তৈল জাতীয় পদার্থ দূরী করে? তাহলে তুমি বলবা হচ্ছে কি হয় বলো তো? ক্রোমিক অ্যাসিড এটা একটা জারক পদার্থ, ওর বিক্রিয়াটা লিখে দিবা। ক্রোমিক অ্যাসিডের বিক্রিয়াটা কি? K2Cr2O7 পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট। এবার অনেকে মেডিকেল প্রস্তুতি নিবা, চিন্তা করছো স্যার মেডিকেলের কোয়েশ্চেন কই? আসতেছে, একটু ওয়েট করো।
ঠিক আছে, তাহলে জায়মান অক্সিজেন। তাহলে তুমি বলবা এটা জায়মান অক্সিজেন কি করে বলো তো? তৈল জাতীয় পদার্থ জারণ প্রক্রিয়ায় দূর করে। ঠিক আছে, এটি একটি জারক হওয়ায়, এটা কি বলো তো? জারক, এটি কি জারক। তাহলে জারণ প্রক্রিয়ায় কি দূর হয়? তৈল জাতীয় পদার্থ দূর করে। জারণ প্রক্রিয়ায় তৈল জাতীয় পদার্থ দূর করে। তৈল বা গ্রিস, গ্রিস বলে নাই, আমি তাও লিখে দিচ্ছি, পদার্থ দূর করে। ইংলিশ ভার্সন যারা আছো, গ্রিস বানানো হচ্ছে এটা তোমাদের বইয়ে দেয়া আছে। কেমন? তোমরা হাজিরি স্যারের বইটা খুলবা ইংলিশ ভার্সনের জন্য, খুললে দেখবা গ্রিস হচ্ছে এটা। ঠিক আছে, জারণ প্রক্রিয়া মানে অক্সিডেশন। পিপেটের ব্যবহার লিখো। এই কোয়েশ্চেনটা আসছে বইয়ের 2-3-এ। দেখি একটু কমেন্টে জানাও পিপেটের ব্যবহার কি। পিপেটের ব্যবহার কি? এটা হচ্ছে পিপেট। পিপেটের ব্যবহার কি? এটা বইয়ের 2-3-এ আসছে। পিপেটের এই মুখো খোলা, এই মুখো খোলা। কেমন? এখানে বিভিন্ন এখন ওই যে রাবারের বল আছে যেগুলো দিয়ে হচ্ছে এটাকে টেনে তুলতে পারে আর কি। ঠিক আছে, টেনে তুলে মুখ দিয়ে এখন নিষিদ্ধ করেছে, যদিও তোমরা মুখ দিয়েই করবা। পিপেটের ব্যবহার কি কেউ বলতে পারবা? পিপেটের ব্যবহার হচ্ছে, এই যে দেখো, পিপেটের ব্যবহার হচ্ছে, বুঝছো? এর মানে এক পাত্র থেকে কেমিক্যালকে অপর পাত্রে স্থানান্তর। পিপেটের ব্যবহার কি? এক পাত্র হতে আমি একদম ধীরে ধীরে পড়াচ্ছি, কারণ আমি জানি তোমরা এসএসসি থেকে আসছো, একদম বাচ্চা মানুষ। ঠিক আছে, আর নয় এই চ্যাপ্টার চাইলে আমি কিন্তু একদিনে টেনে শেষ করে দিতে পারি যখন অ্যাডমিশনে পড়াই। ঠিক আছে, 2-2.5 ঘন্টার মধ্যে। কোনো দরকার আছে ভাই? তোমার তো এখনও ধীরে ধীরে শিখতে হবে, ডিটেল শিখতে হবে। কেমন? ডিটেল শিখতে হবে, ঠান্ডা মাথায় শিখতে হবে। ওইগুলো তাড়াতাড়ি পড়বাও, ভুলবাও, আর এটা অনেক দিন মনে থাকবে। এক পাত্র হতে রাসায়নিক পদার্থ অন্য পাত্রে, এখানে একদম A to Z পড়ানো হবে। অন্য পাত্রে স্থানান্তরের জন্য পিপেট ব্যবহৃত হয়। এক পাত্র হতে রাসায়নিক পদার্থ অন্য পাত্রে স্থানান্তরের জন্য পিপেট ব্যবহার হয়। ঠিক আছে, ল্যাবরেটরিতে বুলেট পরিষ্কার করতে কোনটি ব্যবহৃত হয়? দিনাজপুর বোর্ড 15-তে আসছে। তাহলে বলেছে ল্যাবরেটরিতে বুলেট পরিষ্কার করতে কোনটি ব্যবহৃত হয়? ক্রোমিক অ্যাসিড ব্যবহৃত হয়। ক্রোমিক অ্যাসিড মানে K2CR2 সালফিউরিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডের তোমার ভৌত অবস্থা কি? সলিড। মনে আছে? ক্রোমিক অ্যাসিডটা কিন্তু দ্রবণ না, গাঢ় K2CR2O7 না, কারণ ও হচ্ছে সলিড অবস্থায় থাকে। সলিড থাকলে এটাকে তো আর গাঢ় বা লঘু বলছি না। হ্যাঁ, ডেলিভার করা বলেছে রাহাত। শ্রাবণী বলেছে টু ডেলিভার। আতনান বলেছিল টু কন্টেইন। না, টু কন্টেইন মানে ওটা ধরে রাখা, টু ডেলিভার মানে এক পাত্র থেকে আরেক পাত্রে নিয়ে যাওয়া। উত্তর দিবা, কোয়েশ্চেন ভুল হোক উত্তর দিবা। আমি তোমাদের কমেন্টগুলো ইচ্ছে করে পড়ছি। গ্লাসের ক্ষয় করে কে? HF, দিনাজপুর বোর্ড 19-এ আসছে। এটা কিসে পরিণত হয়? হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিডে পরিণত হয়, H2SiF6। এটার নাম কি? যোগের নাম কি? হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড। গ্লাস পরিষ্কারকরণের নিচের কোনটি ব্যবহৃত হয়? তাহলে গ্লাস পরিষ্কারকরণের নিচের কোনটি ব্যবহৃত হয়? তোমরা বলো এটার অ্যান্সার কি? গ্লাস পরিষ্কারকরণের নিচে কোনটি ব্যবহৃত হয়? দেখো এখানে ক্রোমিক অ্যাসিড নাই, ডিটারজেন্ট বলেছে, কিন্তু ডেকন 90 বলে নেই। যে কোনো ডিটারজেন্ট তো আমরা নর্মালি ব্যবহার করছি তা না, বিষয় বুঝতে পারছো? তো এখানে কোনটা হবে বলো তো? আমরা আরেকটা পড়েছিলাম, এটা হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ বা তরল অ্যামোনিয়া, বা কি লিকার অ্যামোনিয়া, বা কি এটাকে কি বলবো? তরল বা এটাকে কি বলে? লিকার অ্যামোনিয়া। ঠিক আছে, এর মানে ক নাম্বারটা হবে উত্তর। বা কী হবে বলো তো? লিকার অ্যামোনিয়া। যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য নিচের কোন মিশ্রণ? রাজশাহী বোর্ড 19, কুমিল্লা বোর্ড 16-তে আসে। কোন মিশ্রণ ব্যবহৃত হয়? K2CR2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এদের বিক্রিয়ায় কি পাওয়া যায়? এদের থেকে বিক্রিয়ায় কি পাওয়া যায়? পটাশিয়াম সালফেট। বারবার লিখছি কেন বলো তো? যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, আর নয় আমার দরকার আছে এটা বারবার লিখার। MCQগুলো কিন্তু খাতায় তোলা লাগবে না, জাস্ট যেগুলো বেশি ক্রিটিক্যাল মনে হবে ওগুলো তুলবা। তো বলেছে K2CR2O7 মিশ্রণটি
চট্টগ্রাম বোর্ড 19-এ কোয়েশ্চেনটা আসছে, বলছে এটা একটি জারক পদার্থ, কথা ঠিক আছে। এটা একটি পরিষ্কারক পদার্থ, কথা ঠিক আছে। এরপর বলছে প্রভাবক, এটা কি হবে বলো তো? প্রভাবক, প্রবার পর বক, কেমন? প্রভাবক রূপে ব্যবহৃত হয়, নিচের কোনটি সঠিক? ও প্রভাবক না, ও একটা জারক পদার্থ, ও একটা পরিষ্কারক পদার্থ। ও একটা জারক পদার্থ, ও ময়লাকে জারিত করে, ও একটা পরিষ্কারক পদার্থ, কিন্তু ও কি না? প্রভাবক না। ইংলিশ ভার্সন যারা আছো বলেছে K2Cr2O7 ইউজড অ্যাজ এ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট, প্রভাবক মানে কি বলতো? ক্যাটালিস্ট। তাহলে ও কি বলতো? ক্যাটালিস্ট না। ও কি ক্যাটালিস্ট? না, ও ক্যাটালিস্ট না। ঠিক আছে, তাহলে ও একটা অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট, তাই না? এরপর ও হচ্ছে কি? একটা ক্লিনিং এজেন্ট, এটা পরিষ্কার করে, কিন্তু ও কি না? প্রভাবক না। ও কি না? প্রভাবক না। তো বলছে ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য কোনটি ব্যবহৃত? সকল বোর্ড 18-তে আসছে, এরপরে এটা দিনাজপুর বোর্ড 17-তে। সালফিউরিক অ্যাসিড K2Cr2O7 এর মিশ্রণ, এরপর বলছে কি? CHCl3, তাহলে ব্যবহার করা হয় হচ্ছে 1 আর 2। তো আশা করি বুঝতে পারছো এই কোয়েশ্চেনগুলো এরকমই। তো এখানে বলছে কি দেখো, এখানে কি বলছে একটু দেখো, নিচের কোন সেটটি তরলের আয়তন পরিমাপের জন্য উপযুক্ত নয়? তরলের আয়তন আমরা কি কি দিয়ে মাপতে পারি? মেজারিং সিলিন্ডার দিয়ে মাপতে পারি, কেমন? ভলিওমেট্রিক ফ্লাক্স দিয়ে মাপতে পারি, পিপেটের সাহায্যে আমরা মাপতে পারি, বুলেটের সাহায্যে আমরা কিন্তু মাপতে পারি। ঠিক আছে, এগুলো উপযোগী, এগুলো উপযোগী। কিছু ক্ষেত্রে তুমি চাইলে মানে ইয়ে দিয়েও কিন্তু পরিমাপ করে ফেলতে পারো, কি জানি বলে কনিক্যাল ফ্লাক্স, এগুলোর সাহায্যেও কিন্তু চাইলে করতে পারো, মানে করা যাবে। এরর হচ্ছে কোনটা বেশি কম এটা ভিন্ন কথা, মানে কোনটা ইউজ করা কোন কাজে ওইটা ভিন্ন কথা, বাট করতে পারবা। কিন্তু ওয়াশ বোতল বা ফানেল এগুলো কি আমরা আয়তন পরিমাপের জন্য ইউজ করি? ওয়াশ বোতল বা ফানেল, ঠিক আছে, ফানেল, ফানেল আমরা কি আয়তন মাপার? ফানেল কোনটা? ফানেল কোনটা চিনছো না? একটু দেখাবো। ফানেল কোনটা চিনছো না? একটু দেখাবো, আমি একটু বের করি ফানেলটা। একটা ফানেল দেখিয়েছিলাম গতদিন তোমাদের। এটা হচ্ছে ফানেল, কেমন? ফানেল তো আমরা আয়তন মাপার জন্য ইউজ করছি না, কেমন? আয়তন, এটা হচ্ছে ফানেল। ঠিক আছে, এগুলো মূলত সফট ক্লাসের হয়, কোন সময় ভেঙে যায়। পরিষ্কারক মিশ্রণে থাকে, এগুলো পারবা, কেমন? বুটেক্সে আসছে, তাহলে কি থাকবে? K2Cr2O7 থাকবে। কি থাকবে? K2Cr2O7 থাকবে, এগুলো পারবা। আমি দেখি আর ভালো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ভালো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এটা বলছে কি? ক্রোমিক অ্যাসিড দ্বারা বুড়ের পরিষ্কারকালীন কিসের বিক্রিয়া ঘটে? মেডিকেল পরীক্ষায় আসছে 22-23, মেডিকেল 22-23-এ আসছে, তাহলে সবাই পারবা জারণ বিক্রিয়া ঘটে। অনেকে জিজ্ঞেস করছো তাহলে মেডিকেলে কেমনে 22-23-এ আসছে? কারণ মেডিকেল ফুল বইয়ের উপর পরীক্ষা হতো। রাসায়নিক গ্লাসের গ্লাস সামগ্রী পরিষ্কারের সর্বোত্তম পরিষ্কারক কোনটি? এক কোয়েশ্চেনে ঘুরে ফিরে আসছে, তাহলে কী হবে বলো তো? ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, ডেন্টালে আসছে, বিজ্ঞান প্রযুক্তিতেও আসছে। আশা করি বুঝতে পারছো। এই কোয়েশ্চেনটা মেডিকেল আসছে, খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখি এটা বলো তো, এটা কোনটা হবে? বলছে বুলেটের অভ্যন্তরের গ্রিস বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বুলেট। বুলেটের অভ্যন্তরের গ্রিস বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কোনটি ব্যবহার করা হয়? কেমন? কোনটি ব্যবহার করা হয় এটা দেখবা। তাহলে এটার অ্যান্সার হবে কি? গাঢ় K2Cr2O7 গাঢ় সালফিউরিক অ্যাসিড না, এটার অ্যান্সার হবে K2Cr2O7 আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। মানে বুঝছো, দুইটা গাঢ় দেয়া যাবে না। এটা কিন্তু ঠিক আছে, যে দেখো কিন্তু এখানে একটা কি দিয়ে দিছে? গাঢ়। এখন বলতে পারো কেন গাঢ় দেয়া যাবে না? কারণ আমরা যখন পড়েছি কি পড়লাম? ক্রোমিক অ্যাসিড বানাবো যখন, তখন K2Cr2O7টা 4 গ্রাম দিবে। বিষয় বুঝতে পারছো? এর মানে ওইটা তো দ্রবণই ইউজ করছো না। দ্রবণ হলে তখনই তো আমরা গাঢ় বা লঘু বলতাম। দ্রবণ বুঝো নাই, ওইটাকে যদি আমরা দ্রবণ ইউজ করতাম তখনই তো গাঢ় বা লঘু বলতাম। এখন তো দ্রবণই করছি না, তাই গাঢ় বা লঘু বলার দরকার নেই। এখন কি হবে? K2Cr2O7 প্লাস হচ্ছে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড। ওকে হয়েছে, ওকে হয়েছে, এটা বুঝতে পারছো? এটাও বোর্ডে ওই একই জিনিসের পরিষ্কার নিচের কোনটি বেশি ব্যবহৃত হয়? বহুল ব্যবহৃত হয় ক্রোমিক অ্যাসিড। এবার আমরা পড়ব রাসায়নিক নিক্তি। সবাই একটু টাইটেল দাও তো, সবাই একটু টাইটেল দাও। এখন আমাদের টপিক কি? এখন একটু টপিকের রাসায়নিক নিক্তি, রাসায়নিক নিক্তি, কেমন? টাইটেলটা দাও। এটা হচ্ছে কি? রাসায়নিক নিক্তি।
এর মানে কি কেমিক্যাল ব্যালেন্স। ইংলিশ ভার্সন যারা আছো এটাকে কি বলবা? কেমিক্যাল ব্যালেন্স। ঠিক আছে, কেমিক্যাল ব্যালেন্স। সবাই একটু টাইটেলটা দাও, কেমিক্যাল ব্যালেন্স। ঠিক আছে, কেমিক্যাল ব্যালেন্স। হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ, ইসরাত বলেছিল ডি। হ্যাঁ, এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স কী কাজে ব্যবহার করা হয়? বাচ্চাদের পড়া, তোমাদেরকে আমি বেশি বেশি করে বলে টাইম নষ্ট করতে চাইছি না। কেমিক্যাল ব্যালেন্স কী কাজে ব্যবহার করা হয়? ধরো তুমি কোনো একটা কেমিক্যালের ভরটা মাপবা, কেমন, ওর ভর কত এটা তুমি মেজার করবা। তুমি আম কিনলে কিনো কেজি হিসেবে, তাই না? আম কিনলে কেজি হিসেবে, মুরগি বা চিকেন কিনলে কি কেজি হিসেবে কিনো? ভাই কেমিক্যাল কি সাধারণত কেউ কেজি হিসেবে কিনে? কিনে না। কেন কিনে না ভাই? ওটার দামও বেশি, ওটা রাখাও কষ্ট, উল্টোপাল্টা রাখলে আগুন ধরে যাবে, এই হয়ে যাবে, ভেজাল আছে, তোমাকে চাইলেও দিবে না, বিষয় বুঝতে পারছো? তাহলে এমনি দামও অনেক। সেই জন্য কী হয় বলো তো, আমরা এগুলো নর্মালি কী করি, গ্রাম হিসেবে কিনি। আরও বড় বিষয়, আমরা যখন স্টুডেন্টরা স্যাম্পল টেস্ট করব তখন তো গ্রাম হিসেবে করব, কেজি করে নষ্ট করার লাভ আছে, ওই জিনিসটা দামি, ওইটাকে হ্যান্ডেল করাও ঝামেলা, বিষয় বুঝছো? তো আমরা করব কি, গ্রাম হিসেবে পরিমাপ করব। তো কেমিক্যাল নীতি যে আছে ব্যালেন্সে, আমি যদি বলি ব্যালেন্সের মধ্যে আমরা ব্যালেন্সগুলা যে আছে এগুলো কিছু আছে ডিজিট ব্যালেন্স, কিছু আছে আমি বলবো পলমঙ্গি ব্যালেন্স বা সার্টোরিয়াস ব্যালেন্স, এগুলোর কথা আমি বলবো। আমি আগে বলছি বর্তমানে যেগুলো হয় এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এর মধ্যে আছে হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, এটাকে বলে কি 2 ডিজিট ব্যালেন্স, 2 ডিজিট ব্যালেন্স। আরেকটা আছে এটাকে বলা হয় 4 ডিজিট ব্যালেন্স বর্তমানে কেমিস্ট্রিতে যে ব্যালেন্সগুলো ব্যবহার করা হয়। 2 ডিজিট ব্যালেন্স কি? সবাই একটু আমার সাথে লিখো তো, একটু কষ্ট দিব আমি পড়াতে, স্টুডেন্টদের একটু কষ্ট দিই, বুঝছো? ওদেরকে একটু বেশি লিখাই, বেশি প্র্যাকটিস করাই, এমসিকিউ সিকিউ অনেক বেশি প্র্যাকটিস করাই, কিন্তু ওর লাভটা বুঝবে পরীক্ষা দিয়ে। কলেজ পরীক্ষা যখন দিবে তখন তুমি এসে বলবা আপনার ক্লাস কোর্সে একদম প্রায় সব কমন, তুমি দেখো, তুমি লিখে রাখো, বুঝছো? সেম কথা তুমি বোর্ড পরীক্ষায় বলো। সেই জন্য আমি এখন একটু কষ্ট দিব, অনেকের মন খারাপ হবে, কিন্তু আমার সাথে যদি কষ্ট করো ফাইনালি দেখবা যে তুমি বলবা যে আসলে আপনি যা করেছেন ভালো, তুমি খুশি থাকবা, তুমি যে ক্লাসগুলো করছো তুমি খুশি থাকবা। ঠিক আছে, 2 ডিজিট ব্যালেন্স, এমন না যে ফ্রি ক্লাস মানে অনেক মানে কম, এখানে একদম বেস্ট পড়ানো হচ্ছে। 2 ডিজিট ব্যালেন্স, দেখো যে ব্যালেন্স দ্বারা, সাইকেল 1টা তো ফ্রি তোমাদের জন্য, যে ব্যালেন্স দ্বারা বা যে নীতি দ্বারা, ব্যালেন্স দ্বারা দশমিকের পর, দশমিকের পর 2 ঘর পর্যন্ত, এর মানে কত, 0.01 গ্রাম, ঠিক আছে, পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা যায়। তাকে 2 ডিজিট ব্যালেন্স বলে। ব্যালেন্স মানে কি, নীতি, ওই যে বাজারে মাপে না তোমার, ঠিক আছে, বাজারে মাপে না, যেটাকে আমরা পাল্লা বলি আর কি, ঠিক আছে, পাল্লা তো না, এখন ম্যাক্সিমাম ডিজিটাল ব্যালেন্স এসে গেছে, তাকে 2 ঘর পর্যন্ত মাপতে 2 ডিজিট ব্যালেন্স বলে। ঠিক আছে, 2 ডিজিট ব্যালেন্স বলে। তাহলে 4 ডিজিট ব্যালেন্স কি? সবাই একটু লিখো তো, যে ব্যালেন্স দ্বারা, যে ব্যালেন্স দ্বারা দশমিকের পর, যে ব্যালেন্স দ্বারা দশমিকের পর 4 ঘর পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা যায়। দশমিকের পর 4 ঘর পর্যন্ত, এর মানে 0.0001 গ্রাম। ঠিক আছে, 1 2 3 4, 0.0001 ঘর সঠিকভাবে নির্ণয় করা যায়, তাকে 4 ডিজিট ব্যালেন্স বলে বা 4 ডিজিট ব্যালেন্স বলে। ঠিক আছে, জয়নাল বলেছে শাফিন ভাইয়া ফ্রি ক্লাসও অনেক ডেডিকেটেড, থ্যাংক ইউ দাদা। ওকে 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 ওকে,
হ্যাঁ, সাব্বির বলেছে 4 গড় পর্যন্ত সঠিকভাবে মাপা যায়। গুড। গাঢ় মানে কি রাফি জিজ্ঞেস করেছিলে, আদনান উত্তর দিয়েছে গাঢ় মানে ঘনমাত্রা বেশি। এর মানে তুমি ধরো একটা শরবত বানিয়েছো, শরবতে তুমি চিনি বেশি দিয়েছো, এর মানে ঘনমাত্রা বেশি। শরবতে চিনি কম দিয়েছো, তাহলে আমরা বলবো ঘনমাত্রা কম। আমি ধরো অফলাইনে পড়াচ্ছি, আমার ক্লাসরুমে একটা নির্দিষ্ট আয়তন আছে, ধরো আজকে স্টুডেন্ট বেশি আসছে, তাহলে আমি বলবো ঘনমাত্রা বেশি। আজকে আমার স্টুডেন্ট কম আসছে, তাহলে ঘনমাত্রা কম। ঘনমাত্রা কম। কেমিস্ট্রিতে এটা বুঝে একটা পাত্র যখন তুমি নিচ্ছ, এর মধ্যে তুমি যদি দ্রবটা বেশি যোগ করে দিচ্ছ, ঠিক আছে, তখন আমরা একটা সময় এটাকে বলছি গাঢ়, আর তুমি যদি কম দাও তখন এটাকে আমরা বলছি লঘু। ইংলিশ ভার্সন যারা আছে, একটাকে আমরা বলছি কনসেন্ট্রেটেড, আর একটাকে আমরা বলছি ডাইলিউটেড। কেমন? আরেকটাকে আমরা বলছি ডাইলিউটেড। ওকে। হ্যাঁ, সোমা বলেছে স্যার জারক কি জারিত হয় নাকি জারিত করে? এখন থেকে মনে রাখবা, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পড়বো পরিমাণগত রসায়নে, এরপরে এখন থেকে মনে রাখবা জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। জারক কি করে বলো তো? জারক কি করে? জারক কি করে? অন্যকে জারিত করে। জারক, ও কোয়েশ্চেনটা করেছে জারক কি জারিত হয় নাকি জারিত করে। জারক কি করে বলো তো? অন্যকে জারিত করে। জারক ও কি করবে? অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। অন্যকে জারিত করে এর মানে নিজে কি হবে? উল্টা, কারণ জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে। এখন লাগবে না, এরপরেও জিজ্ঞেস করেছে ওই জন্য বলছি, জাস্ট ছোটো করে জেনে রাখো, বাট এটার বেসিক পড়বা পরিমাণগত রসায়নে। কেমন? আর বিজারক কি করে বলো তো? বিজারক অন্যকে বিজারিত করে। বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। কেমন? নিজে জারিত হয়। তাহলে অক্সিডাইজিং এজেন্ট যারা আছে, ইংলিশ ভার্সনের যারা অক্সিডাইজিং এজেন্ট যারা আছে, ওরা অন্য কেমিক্যালকে অক্সিডাইজড করে। অন্য কেমিক্যালকে কি করে? জারিত করে, অক্সিডাইজড করে। অন্য কেমিক্যাল যে আছে, মানে বুঝো, জারকের পেটের ভিতর, যেমন দেখো K2CH2O7, এটা হচ্ছে একটা জারক। ও কোয়েশ্চেন করে, আমি একটু বলে দিই। জারকের পেটের ভিতর কি থাকে? অক্সিজেন থাকে। জারকের পেটের ভিতর সাধারণত দেখবা কি, জারক চেনার একটা সহজ ওয়ে বলি, জারকের পেটের ভিতর কি থাকে বলো তো? অক্সিজেন আছে। ওর পেটের ভিতর অক্সিজেন আছে, অনেক অক্সিজেন, 7টা। MnO4, পেটের ভিতর অক্সিজেন আছে, অনেক আছে, এটা আরও শক্তিশালী একটা জারক। MnO2, এটা একটা জারক। নাইট্রিক অ্যাসিড, এদের পেটের ভিতর কি আছে? অক্সিজেন আছে। এরা হয় কি? জারক। মানে তুমি নর্মালি চেনার জন্য বললাম, এর বাইরেও আরও অনেকগুলো ওয়ে আছে, আমি বলবো। মূলত এটা ইলেকট্রন দিয়ে তুমি বুঝবা। তো এরপরও আবার হচ্ছে যাদের পেটের ভিতর যেমন হাইড্রোজেন আছে, যাদের পেটের ভিতর হাইড্রোজেন আছে ওরা হচ্ছে বিজারক। যেমন তোমরা জৈব রসায়ন চ্যাপ্টারে পড়বা, আমি খুব সুন্দরভাবে পড়াই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4, বা ধরো জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, এরা মিলে কি করবে? হাইড্রোজেন করবে, অথবা হাইড্রোজেন ডিরেক্ট দিয়ে দেয়, নিকেল বা প্লাটিনাম, এগুলো হচ্ছে কি? বিজারক বা রিডিউসিং এজেন্ট। কেমন? যেটা বলছি, জারক অন্যকে কি করে? জারিত করে। জারক অন্যকে কি করে? অন্যকে, ও যাকে আক্রমণ করবে, ওর পেটের ভিতর অক্সিজেন, ও এটা অন্যকে আক্রমণ করছে, অন্যকে আক্রমণ করছে, সেজন্য অক্সিজেন দিয়ে ও কী করবে? জারিত, অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে। বিজারক অন্যকে। 27 পেজের আবার মনে হয় কেউ কেউ ক্লাস করছো, বা ক্লাসটা যদি পরবর্তীতে করতে পারো, খুব সুন্দরভাবে এখানে শেষ করানো হয়েছে তোমার এই চ্যাপ্টারটা ভালোভাবে। অনেক সময়ে তোমার দেখবে এই চ্যাপ্টারকে ম্যাক্সিমাম স্টুডেন্টও গুরুত্ব দেয় না, টিচারও সেই জন্য গুরুত্ব, কারণ শ্রোতা যদি ভালো না হয়, যে বলছে সেও কিন্তু ভালোভাবে বলে না, বলে যে কিছু নেই, পড়ে ফেল তুই নিজে, ঠিক আছে। কিন্তু এর ভিতরে ছোটো ছোটো অনেকগুলো পয়েন্ট আছে, তুমি ভালোভাবে না করলে তো মার্কস ছুটে যাবে। এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন, একটা নাম্বার কিন্তু অনেক কিছু। তাহলে বিজারক অন্যকে কি করে? বিজারিত করে। আমি একদম সব ভেঙে ভেঙে তোমাদের বলবো, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারবা, ঠিক আছে। একটু স্লো পড়াবো শুধু, এটাই, ঠিক আছে। যেহেতু 28 ব্যাচের উদ্দেশ্যে করছি প্রথম চ্যাপ্টার, সেজন্য একটু স্লো আগাবো। বিজারক অন্যকে বিজারিত করে, জারক অন্যকে জারিত করে। বুঝতে মনে হয়? বুঝতে মনে হয়? তাহলে 2 ডিজিট ব্যালেন্স, আর একটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। যে ব্যালেন্স দ্বারা দশমিকের পর 2 গড় পর্যন্ত সঠিকভাবে মাপা যায় বা নির্ণয় করে, তাকে 2 ডিজিট ব্যালেন্স বলে। 4 গড় পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা যায়, তাকে 4 ডিজিট। তোমরা বলো বেটার কোনটা, ভালো কোনটা, 2 ডিজিট নাকি 4 ডিজিট? 2 ডিজিট নাকি 4 ডিজিট? বোকাও বলতে পারবে। কেমিস্ট্রিতে আমরা মাপছি কম,
বা গোল্ড মাপার সময় তোমার হচ্ছে খুব সেন্সিটিভ লাগবে, তখন দশমিকের পর এক গড় পরিমাপ হলে অনেক টাকা লস। ঠিক সেম কেমিস্ট্রিতেও ঘনমাত্রাটা আমরা যাতে আরও সূক্ষ্মভাবে মাপতে পারি, তাহলে 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে বেটার সূক্ষ্মভাবে পরিমাপের জন্য। তাহলে কি বলবো আমরা? সূক্ষ্মভাবে বা আরও প্রিসাইজ, ইংলিশ ভার্সন যারা আছো আরও প্রিসাইজ, এটাকে মোর প্রিসাইজ, সূক্ষ্মভাবে পরিমাপের জন্য 4 ডিজিট ব্যালেন্স উত্তম। 4 ডিজিট ব্যালেন্স উত্তম। ঠিক আছে, 4 ডিজিট ব্যালেন্স উত্তম। 4 ডিজিট ব্যালেন্স উত্তম। আশা করি বুঝতে পারছো এটুকু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার দেখো আমরা ব্যালেন্সে আসছি। রাসায়নিক নিক্তি কি দেখো, সবাই বলবা রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স কি? কই গেল? হাই হাই। ঠিক আছে, রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স কি? আয়তনিক বিশ্লেষণ কাজে রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিকের দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য ব্যবহৃত নিক্তিকে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স বলে। ঠিক আছে, রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স বলে। ঠিক আছে, কি বললাম দেখো, আয়তনিক বিশ্লেষণ, এর মানে আমরা যখন বিশ্লেষণ কাজ করব বা টাইট্রেশন করব, কেমন, এগুলো সবগুলোই বিশ্লেষণ কাজ। তো দেখো রাসায়নিক পদার্থকে গ্রাম এককের আমরা কি করব, দশমিকের দ্বিতীয় স্থান হতে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য ব্যবহৃত যে নিক্তিগুলো, এগুলোকে আমরা বলছি রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স। মানে নর্মাল বাজারের নিক্তি হচ্ছে ভাই দশমিকের পর 2 ঘর থেকে 4 ঘর মাপার জন্য ব্যবহার করা হয় না, এখানে কেজি হিসেবে মাপে। রাসায়নিক ব্যালেন্স যেটা, এটা হচ্ছে দশমিকের পর 2 ঘর থেকে 4 ঘর মাপার জন্য বিশেষভাবে তৈরি করা হয়। তো আমরা নর্মালি ডিজিটাল ব্যালেন্সের মধ্যে 2 ডিজিট, বর্তমানে তো সব জায়গায় দেখবা তুমি চাল মাপো, ডাল মাপো, সবগুলোই কি এসে গেছে, মুরগি মাপো, আলু মাপো, ডিজিটাল ব্যালেন্সে এসে গেছে। আগে কষ্ট করে এমন করে দেখতো। তো আমরা পড়েছি ডিজিটাল ব্যালেন্সের মধ্যে 2 ডিজিট ব্যালেন্সও আছে বা 4 ডিজিট ব্যালেন্সও আছে, বা নর্মাল ব্যালেন্সের মধ্যেও কিছু দিয়ে 2 ডিজিট মাপা যায়, কিছু দিয়ে 4 ডিজিট মাপা যায়, তার উপর ভিত্তি করে 2 ডিজিট আর 4 ডিজিট। এমনি যে তোমার কেমিক্যাল ব্যালেন্স আছে, এটাকে আবার বলছে 2 রকম, একটাকে বলছে পল-বুঙ্গে ব্যালেন্স আর একটাকে বলছে কি সার্টোরিয়াস ব্যালেন্স। ঠিক আছে, সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে পল-বুঙ্গে ব্যালেন্স কোনটা একটু দেখো। তাহলে আমরা এখন একটা ব্যালেন্সের কথা জানবো, একটু সবাই টাইটেলটা দাও তো। আমরা এক রকমের ব্যালেন্স শিখবো, এটাকে বলা হচ্ছে পল-বুঙ্গি নাকি বুঙ্গে এরকম লিখেছে দেখো, পল-বুঙ্গিও লিখে, কোনো জায়গায় পল-বুঙ্গিও লিখে, বুঙ্গি ব্যালেন্স। সবাই একটু টাইটেলটা দাও তো। আমরা এখন এক রকম ব্যালেন্স নিয়ে জানবো, এটাকে বলা হয় পল-বুঙ্গে বা পল-বুঙ্গি ব্যালেন্স। এই ব্যালেন্সের প্রথম কথা, এটা বর্তমানে ব্যবহার করা হয় না। এই ব্যালেন্সের প্রথম কথা হচ্ছে এই ব্যালেন্স বর্তমানে ব্যবহার করা হয় না। কেমন, এই ব্যালেন্সের প্রথম কথা এটা কি বলতো, ব্যবহার করা হয় না। এখন বলতে পারো কেন এটা ব্যবহার করা হয় না? এটাতে তুমি যদি ভর মাপতে চাও তোমার অনেক সময় লাগবে, প্রসেসটা অনেক জটিল, ম্যানুয়াল, বুঝছো? বর্তমানে ভাই ডিজিটালের যুগ, তুমি বসিয়ে দিলে ওয়েট ভর মেপে ফেলছো। ভর মাপতে গিয়ে তুমি 20 মিনিট 30 মিনিট, এটা আমি যার কাছে কেমিস্ট্রি পড়েছি, আমি চিটাগাঙে বিশ্বনাথ স্যারের কাছে কেমিস্ট্রি পড়েছিলাম। তো স্যাররা বলতো, স্যার সিইউর স্টুডেন্ট ছিল, সিইউর কেমিস্ট্রির। তো স্যার বলতেন এই কথাটা, স্যার যেটা বলতেন মানে এটা দিয়ে হচ্ছে ওনারা যখন 20-30 মিনিটেও তোমার রেজাল্ট এলোমেলো হয়ে যায়, মানে এতই ভেজালের একটা কাজ। সেই জন্য পল-বুঙ্গে বর্তমানে ইউজ হয় না। কেন? এটা হচ্ছে জটিল, এটার এবং ভুলের সম্ভাবনা বেড়ে যায়। কেন? কারণ সতর্কতার সাথে না করলে, কারণ অধিক সতর্কতার সাথে না করলে বর্তমানে মানুষের এত টাইম নেই, এবং এটার দরকারও নাই। ডিজিটাল ব্যালেন্স এসে গেছে, মানুষ কেন করবে? কিছু ছিল না তখন এটা দিয়ে করছে, এখন তো করবে না। সতর্কতার সাথে ভুলের পরিমাণ
বেড়ে যায়, অর্থাৎ ব্যবহার বিধি জটিল, বেড়ে যায়। কেমন? এটার ব্যবহার বিধি কি? জটিল। জটিল, ঠিক আছে, ব্যবহার বিধি জটিল। এবার বলো এটা কি 2 ডিজিট ব্যালেন্স নাকি 4 ডিজিট ব্যালেন্স? পরীক্ষায় আসবে। পলবুঙ্গে ব্যালেন্স হচ্ছে একটা 4 ডিজিট ব্যালেন্স, 4 ডিজিট ব্যালেন্স। এর মানে এই ব্যালেন্স দিয়ে দশমিকের পর 4 ঘর পর্যন্ত মাপা যায়। 4 ডিজিট ব্যালেন্স এর মানে এই ব্যালেন্স দিয়ে দশমিকের পর 4 ঘর পর্যন্ত মাপা যায়। ঠিক আছে, এগুলো বর্তমানে ইউজ হয়, বর্তমানে ইউজ হয় না। 4 ডিজিট ব্যালেন্স অর্থাৎ করা যায়, পরিমাপ করা যায়, এত গ্রাম পর্যন্ত ভর পরিমাপ করা যায়। পলবুঙ্গে ব্যালেন্স, হ্যাঁ হয়েছে। সবাই লিখেছো এটুক? পরিশ্রম করাচ্ছে, করাচ্ছে, হ্যাঁ করালে ভালো। ঠিক আছে, পরিশ্রম করালে ভালো, তুমি শিখতে পারবা বেশি। মেহরাব আছে, ওকে। যারা বলেছে আই এম লেট টুডে, ওকে ওকে ওকে, তুমি ক্লাসটা শুরু থেকে করে ফেলতে পারবা। ক্লাসগুলো আবার ওয়েবসাইটে চলে যাবে। স্যার আপনার প্র্যাকটিস শিট এবং বুক কেমনে পাবো? সফট কপি যেটা দেওয়ার ওইটা হচ্ছে আমি তোমাদেরকে দিব, যতটুকু সফট কপি আমরা দেওয়ার। হার্ড কপিগুলা তুমি অনলাইনে অর্ডার করতে পারবা আরও পরে। আর অফলাইন চট্টগ্রামে যদি হোক তাহলে তো আমাদের ব্রাঞ্চে অফলাইন কোর্সে সব কিছু একদম ইনক্লুডেড। জি স্যার লিখেছি। ইসরাত বলেছে দাদা এই চ্যাপ্টারের উপর টোটাল কয়টা ক্লাস হবে? 5টা। ঠিক আছে, 5টা, কারণ আমি ধীরে ধীরে পড়াচ্ছি তো 5টা। অনেকগুলো ছোটো ছোটো পয়েন্ট আছে, আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তাহলে আমরা কিসে আছি? পলবুঙ্গে ব্যালেন্সে। সবাই একটু কষ্ট করে লিখো, পলবুঙ্গে ব্যালেন্সের অংশ আছে কয়টা? এরপর আমি বুঝিয়ে দিচ্ছি পলবুঙ্গে ব্যালেন্সের গঠন। পলবুঙ্গে ব্যালেন্সের অংশ আছে কয়টা দেখো। কাচের বক্সযুক্ত বেদি বা বেস, বেস মানে যেটার উপর এটা দাঁড়িয়ে আছে। কলাম, স্তম্ভ বা কলাম। ইংলিশ ভার্সন তোমরা তোমাদের বইয়ে যাবা, সেম জিনিস দেওয়া আছে জাস্ট ইংলিশে। তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা। এরপর আরেকটা কথা আছে রাইডার ও রাইডার ধ্রুবক, মানে রাইডার ও রাইডার ধ্রুবক। ঠিক আছে, তাহলে পলবুঙ্গে ব্যালেন্সের অংশ কয়টা বলো তো? 4টা। তাহলে কাচের বক্সযুক্ত, এটা বেদি আছে। বেদি মানে বেস, যার উপর দাঁড়িয়ে থাকে। আমরা বলি না বেস ভালো হতে হবে, বেসিক ভালো হতে হবে। বেস মানে যার উপরও দাঁড়িয়ে আছে। এরপর একটা কলাম আছে। কলামটা দুই পাশে পাল্লাটাকে ধরে রাখতে সাহায্য করছে। ঠিক আছে, একটা কি আছে? কলাম, যার উপর এটা দাঁড়াবে। এরপর হচ্ছে এখানে একটা দাগাঙ্কিত বিম আছে। এই যে কলাম, এর উপরে কি আছে? একটা বিম আছে। এটা ছিল বেদি। ধরো এটা ছিল, আমি এমনি আমার মতো একটু আঁকছি, আমি একটু পরে মূলটা পাবো। এটা ধরো বেস, এটার উপর এটা হচ্ছে কলাম, কলামের উপর কি? বিম। বিমে আবার কি আছে? 4 নম্বরে বলেছে রাইডার আছে। বিমে কি আছে? 1টা 2টা 3টা 4টা অংশ। তাহলে মূল অংশ কয়টা? 4টা। ঠিক আছে, এটা শক্ত রাবারের তৈরি, যাতে ভাইব্রেশন বা এগুলো অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে পলবুঙ্গে ব্যালেন্স। আমি তোমাদের চেহারাটা আগে দেখাই। এটা হচ্ছে পলবুঙ্গে ব্যালেন্স। পলবুঙ্গে ব্যালেন্স দেখো, তাহলে এটা কি আছে? পলবুঙ্গে ব্যালেন্সের বেস। সে কি আছে বলতো? বেস। এটা সমানভাবে বসছে কিনা এই জন্য সমন্বয়কারী স্ক্রু আছে। তোমার এটা ভালোভাবে পড়া লাগবে না, তোমাকে আমি যা দেখাচ্ছি তুমি এটুকু দেখলে হবে। ঠিক আছে, ভালোভাবে পড়া লাগবে না, যা দেখাচ্ছি আমি তা দেখলে হবে। আমি যা যা পয়েন্ট বলছি এগুলো শুধু মনে রাখবা। তাহলে দেখো এটা বেস, এটা আমি এমনি গঠনটা দেখাচ্ছি। এখান থেকে ম্যাথ আসে, এই চ্যাপ্টারের এই অংশ থেকে সিকিউ আসে, পরিষ্কারকরণ বা ক্লিনিং থেকেও আসে, বা এই অংশ থেকে বেশি আসে সিকিউ। তাহলে এটা হচ্ছে কি বলতো? বেস। বেশ 1 ঘন্টা ক্লাস হয়েছে। কেমন? 1 ঘন্টা হয়েছে, আমরা খুব সুন্দর পড়ছি। এটা হচ্ছে স্তম্ভ বা কলাম, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্তম্ভ বা কলাম। এখানে কি আছে বলো তো? বিম। এখানে কি আছে? এই যে দেখো দাগাঙ্কিত বিম। এর অংশে এখানে একটা ছোট করে জিনিস দেখো, এটাকে বলছে রাইডার। রাইডারটা হচ্ছে এরকম। রাইডার, রাইডার, রাইডার কি করে? রাইডার কি করে? আমরা বলি না রাইডার, রাইডার কি করে? রাইড করে। রাইডার মানে যে রাইড করছে, রাইড করছে, চলছে। রাইডার মানে যে রাইড করছে, এর মানে কি হচ্ছে বলো তো? চলছে, চলছে। ভালো বোঝার জন্য আমি চলে গেলাম এখানে। দেখো আমাদের ক্যামশিফু সিমুলেশন তোমাদের জন্য করেছি।
তাহলে এখানে কি আছে, পার্টসগুলো দেখাও। তুমি এটার লিঙ্ক তোমাদের তুমি এখানে গিয়ে দেখো, তোমাদের সোহান ভাই এই জিনিসটা করেছে, আমরা কেমশিফু টিম এই জিনিসটা করেছি। দেখো পার্টসগুলো দেখো, পার্টসের মধ্যে আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি। এখানে যে অংশগুলো দেখছো প্লাস প্লাস, এগুলোকে বলছে সমন্বয়কারী স্ক্রু। কেমন, এটা হচ্ছে রাইডার। রাইডার কি করছে, রাইডার কি করে, রাইড করে। এই যে দেখো রাইডার, যে অংশটা আমি পার্টসটাকে সরিয়ে ফেলি, রাইডার কি করছে দেখো তো, এই অংশটাকে বলছি রাইডার। রাইডার জিনিসটা কি হবে, এদিক ওইদিক রাইড করবে, এর মানে এটা চলাচল করছে, এটা চলাচল করছে। কেমন, এটা চলাচল করছে। এখানে একটা স্কেল আছে, দাগাঙ্কিত বিম স্কেল আছে 100 দাগ পর্যন্ত, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ। এবার আমাকে বলো, একটা কোয়েশ্চেনের একটু উত্তর দাও। এখানে এটা আছে বাম পাল্লা, এটা আছে ডান পাল্লা। এটাকে আমরা কি বলছি, বাম পাল্লা, এটাকে আমরা বলছি ডান পাল্লা। বাম পাল্লায় আমরা বস্তু রাখবো যেটার সাধারণত ওজন করতে হয়। কোয়েশ্চেনে তোমাকে এই কথাটা বলে, এখানে আমরা কি রাখবো, বস্তু। এখানে কি রাখবো, ওটা মাপার জন্য আমরা বিভিন্ন বাটকারা রাখবো, যেগুলোকে আমরা কি বলি বলো তো, ওয়েট। এখানে আমরা যেটা রাখবো এটাকে আমরা কি বলি, বাটকারা। কেমিস্ট্রির ভাষায় এই শব্দ ইউজ করে না, কেমন, আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি আর কি। এটাকে কি বলে, ওজন। এখানে আমরা কি রাখবো, ওয়েট রাখবো, ওজন রাখবো। ওজনটা আমি তোমাদের একটু দেখাই। এই যে দেখো, ওজন রাখবো কই থেকে, ওজন বক্স থেকে। ওজন রাখবো কই থেকে, ওজন বক্স থেকে। এই আমি ওজন বক্স খুললাম, দেখো এখানে ওজন আছে কিসের, এটা হচ্ছে 100 গ্রাম। এটা কি 100 গ্রাম, কেমন, এটা কি 100 গ্রাম, কেমন, এটা হচ্ছে কি 100 গ্রাম, কেমন, এটা হচ্ছে কি 100 গ্রাম, বুঝছো মনে হয়, এটা হচ্ছে কি 100 গ্রাম। এটাকে আমি নিয়ে কি করব, এখানে বস্তু রাখার মাপার জন্য এদিকে রাখবো যদি এটা দরকার হয়। এটা হচ্ছে 50 গ্রাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ মনে হয়, এটা হচ্ছে কি 50 গ্রাম। একটু এগুলোর দিয়ে খেলতে মজা লাগছে। তাহলে দেখো এটা হচ্ছে কি 50 গ্রাম, এটা হচ্ছে কি 20 গ্রাম। এমনি করে করে এটাও 20 গ্রাম, আরেকটা পেয়েছি, এটা 10 গ্রাম, আর একটু ছোটো এটা 5 গ্রাম, 2 গ্রাম আছে, এই যে দেখো 2 গ্রাম, কেমন, 2 গ্রাম, 1 গ্রাম, দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ, এই যে দেখো এটা হচ্ছে 1 গ্রাম। আমি কি ক্যামেরার একটু সামনে যাবো, এই যে দেখো কেমন, এটা হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে। আর এটা ছিল কি, এগুলো স্টেনলেস স্টিলের, যাতে মরিচা না পড়ে, কেমন, কেমিক্যালের কন্ট্যাক্ট আসছে তো। এবার দেখো, তাহলে আমরা জানলাম এই ওজনগুলো কিসের থাকে, বিভিন্ন গ্রামের থাকে। এগুলো কিসের থাকে, বিভিন্ন গ্রামের থাকে, 1 গ্রাম থাকে। এবার তোমাদের আমি দেখাচ্ছি, এই ওয়েট বক্সে আরেকটা অংশ আছে, দেখতে পাচ্ছ, আরেকটা অংশ আছে, দেখতে পাচ্ছ, এটা থাকে, এটা থাকে ফুল বেসিকের ক্লাস, তো একটু ধীরে ধীরে পড়াই, কেমন, ফুল বেসিকের ক্লাস। এটা যারা একাডেমিক, যারা অ্যাডমিশনে হুটহাট পড়তে চায় তাদের জন্য এই ক্লাসটা না, বা যারা 26 ব্যাচ পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা না, বা পরবর্তীতে ধরো কেউ পরীক্ষার আগে পড়ছো, তোমাদের জন্য একটা MCQ মাস্টার ক্লাস দেওয়া আছে। এখানে দেখবা অনেক বেসিক সুন্দরভাবে দ্রুত সময়ে পড়ানো হয়েছে, 2.5 ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ করেছে। এটাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখানে কিছু প্লেট আছে, দেখতে পাচ্ছ মনে হয়, প্লেট আছে, আমি একটু এখানে দেখি, দেখতে পাচ্ছ মনে হয়, এটা একটা প্লেট, কেমন, এটা হচ্ছে মিলিগ্রামে। এরকম আরও প্লেট আছে এখানে, আরও প্লেট আছে এখানে, দেখো আরও প্লেট আছে, এগুলো হচ্ছে মিলিগ্রামের। তাহলে আমরা গ্রামের কিছু বাটকারা আছে বা ওয়েট আছে, কেমন। আবার এখানে কি আছে বলো তো, মিলিগ্রামের আছে, মিলিগ্রামের আছে, এই দেখো, ঠিক আছে, মিলিগ্রামের আছে, ছোট, অনেক ছোট আছে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার কত মিলিগ্রাম, এখানে মার্ক করা আছে 50 মিলিগ্রাম, এটা, এগুলো হচ্ছে মিলিগ্রামের। তেমন কেমন, তাহলে আমরা কয় রকমের জিনিস পেয়েছি ওজন মাপার জন্য, আমরা কয়টা জিনিস পেয়েছি, প্রথমটা পেয়েছি গ্রামের, প্রথমটা পেয়েছি কি গ্রামের, এরপর আমরা কি পেয়েছি, মিলিগ্রামের ওয়েট পেয়েছি, কি পেয়েছি, মিলিগ্রামের ওয়েটগুলো পেয়েছি, কেমন। তাহলে ওজন মাপার জন্য আমাদের কয়টা জিনিস আছে, বস্তুর ভর মাপার জন্য আমাদের কয় রকমের হিসাব আছে, একটা হচ্ছে গ্রামের, আর কিছু আছে কিসের, মিলিগ্রামের, ঠিক আছে। আর কিছু আছে কিসের বলো তো, প্রথমটা গ্রামের ছিল, এরপর এটা কিসের আছে, মিলিগ্রামের। আর কি আছে,
আমরা ভর মাপার জন্য তিনটা জিনিস কোয়েশ্চেনে তোমাকে দেয়া থাকবে অমুক গ্রাম তমুক গ্রাম, এর মানে এগুলো ইউজ করা হয়েছে, এটা দেয়া থাকবে এত মিলিগ্রাম অত মিলিগ্রামগুলো দেয়া থাকবে। এরপর আরেকটা জিনিস লাগে, এটা হচ্ছে রাইডার। তাহলে বস্তুর ওজন মাপার জন্য আমরা কয়টা হিসেব করব? একটা করব হচ্ছে গ্রামে কী কী দেয়া আছে এটা, আমরা কয়টা হিসাব করব? আমরা দেখব গ্রাম কত কত দেয়া আছে এটা, প্লাস মিলিগ্রামে কত কত দেয়া আছে এটা, প্লাস রাইডার কতটুক চলাচল করছে এটা, রাইডারের ডিটেলস, রাইডারের বিস্তারিত, প্লাস রাইডারের কি বলতো হিসেব। তাহলে গ্রামের হিসেব করব, মিলিগ্রামের হিসেব করব, প্লাস কিসের হিসেব করব? রাইডারের হিসেব করব। বুঝো নাই? একটু পরে অনেক ভালো বুঝবা, এখনও বুঝছো অনেক একটু বুঝবা। এখন আমার কোয়েশ্চেন এখানে না, বাম পাল্লা এবং ডান পাল্লা, আমার কোয়েশ্চেনটা শুনো, আমার কোয়েশ্চেন এখানে না, আমার কোয়েশ্চেনটা হচ্ছে বাম পাল্লা এবং ডান পাল্লা ব্যালেন্স হয়েছে কি না এইটা তুমি কিভাবে বুঝবে? বুঝো নাই? বাম পাল্লায় তুমি স্যাম্পলটা রেখেছো বা নমুনাটা রেখেছো বা বস্তুটা রেখেছো, রাসায়নিক পদার্থটা রেখেছো, কেমন এটা স্যাম্পলটা রেখেছো, ডান পাল্লায় তুমি ওয়েটগুলো নিচ্ছ, কেমন ডান পাল্লায় তুমি ওয়েটগুলো নিচ্ছ। বাম পাল্লা এবং ডান পাল্লা সমান হয়েছে কি না এইটা কিভাবে বুঝবা, এটা একটু বলো তো আমাকে। এই ক্লাস করার সাথে সাথে তোমার ফান্ডামেন্টাল ক্লাসগুলো হয়ে যাবে, তোমার বেসিক ক্লাসগুলো কিন্তু হয়ে যাবে। যেমন আমরা এইটা ওজন মাপার পর এরপর তোমার কি পড়বো, এই চ্যাপ্টারটা ঘনমাত্রা রিলেটেড হিসাবগুলো পড়বো, যেগুলো আমাদের পরের চ্যাপ্টারে লাগে, এরপর আবার 4th চ্যাপ্টারে লাগে। তো বেসিক অনেক কথা কিন্তু এই চ্যাপ্টারের সাথে হয়ে যাবে, আমি অনেকগুলো ম্যাথ করাবো। হ্যাঁ রাইডার, ওকে। বলছে সোমা বলেছে স্যার রাইডার ছাড়া মাপা যাবে না। বলতেছি, আরেকজন জিজ্ঞেস করেছো সাব্বির স্যার রাইডার কি? কিচ্ছু তো জানি না, এখন আমরা জাস্ট পড়েছি। রাইডার কি আমরা শিখি নাই, একটু পরে তোমরাই বসের মতো বলে দিতে পারবা। বললাম কোয়েশ্চেনটা শুনো, কোয়েশ্চেন এটার উত্তর দাও, এটার উত্তর দাও। বাম পাল্লা এবং ডান পাল্লা সমান হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবা? বাম পাল্লা এবং ডান পাল্লা সমান হয়েছে কিনা, দুইটা বরাবর আছে কিনা তুমি কিভাবে বুঝবা? তুমি কিভাবে বুঝবা? কই তাকাবা? আগের দিনে আমরা বলে এরকম করে দেখতাম সমান হয়েছে কিনা, বাম পাল্লা এবং ডান পাল্লা সমান হয়েছে কিনা এটা জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না। তুমি তাকাবা পয়েন্টারের দিকে, তুমি তাকাবা কার দিকে বলো তো? পয়েন্টারের দিকে। এই পয়েন্টারটা যদি 0 বরাবর থাকে এর মানে কি হয়েছে? ব্যালেন্সড হয়েছে। যদি না থাকে তাহলে বুঝতে হবে এটা ব্যালেন্সড হয়নি। কেমন? যেমন দেখো, এই তো বলেছে পয়েন্টার 0-তে থাকলে সোমা বলেছে গুড গুড গুড। কেমন দেখেছো? অসাধারণ স্টুডেন্ট। এই যে দেখো, তুমি এখন একটু দেখো পয়েন্টারটা কি 0-তে আছে? এই যে দেখো, এটা হচ্ছে পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টার। পয়েন্টার কি 0-তে আছে? নেই। আমি আরও এদিকে নিলে কি 0-তে আছে? নেই। বুঝছো? 0-তে আছে? নেই। তাহলে 0-তে নেই, তাহলে 0-তে আনতে হবে। আমি ওকে মাঝে আনলাম, এখন 0-তে আছে, এখনও কিন্তু 0-তে নেই। বামে মাঝে আনলাম রাইডারকে, তাও 0-তে নেই। আমি কি করলাম? রাইডারকে একদম শূন্য দাগে নিয়ে আসলাম, তাহলে এখন কি হয়েছে? 0 হয়েছে। এর মানে এখন দুই প্রান্ত সমান অবস্থায় আছে। তাহলে ব্যালেন্স হয়েছে কিনা বুঝবা কেমনে বলো তো? মাঝখানে থাকলে সমান হবে, তানিম বলেছে মাঝখানে থাকবে সমান হবে না। বুঝছো? রাইডার শূন্য দাগ মাঝে থাকলেও হয়, এটা সার্টোরিয়াস। কেমন? আমরা আরেক রকমের ব্যালেন্স নিয়েও জানবো। তবে এখানে হচ্ছে কী হবে বলো তো? এই যে দেখো, বামে থাকলে একদম যখন শূন্য দাগে আছে তখন পয়েন্টারটা একদম বামে যখন আছে তখন পয়েন্টারটা কিসে আছে বলো তো? 0-তে আছে। কেমন? তখন পয়েন্টারটা 0-তে আছে। ঠিক আছে, পয়েন্টারটা 0-তে আছে, এর মানে এখন এটা কি হয়েছে? ব্যালেন্সড অবস্থায় আছে। এবার রাইডার কি? রাইডার মানে একটা ধরো তার, একটা বস্তু এখানে দিয়ে দিছি যাকে এদিক ওদিক সরানো যায়, যেটার ভর হচ্ছে। রাইডার মানে কি বলতো? রাইডার মানে ধরো আমি কিছু একটা ঝুলে ঝুলে এদিক ওদিক রাইড করছি। রাইডার মানে একটা বস্তু, বাট কেমন বস্তু? খুব পাতলা। রাইডার রাখা হয় 5 মিলিগ্রামের, না হয় 10 মিলিগ্রামের। 10 মিলিগ্রামের। কেন? কেমন? রাইডার কিসের তৈরি? রাইডার প্লাটিনামের তৈরি অথবা অ্যালুমিনিয়ামের তৈরি, অথবা গুহস্যারে আরেক জায়গায় বলেছে কিসের তৈরি? গোল্ডের তৈরি। সেই জন্য এসিএসের বইগুলোতে দেখবা গোল্ডের আমাদের যে বইগুলো আছে, ঠিক আছে, বইগুলো আছে এসিএসের যে বইগুলো আছে ওইগুলো আমাদের সরাসরি নির্দেশনায় তৈরি করা হয়েছে। আমরা এগুলাতে গাইডলাইন দিয়ে মনিটরিং করে তৈরি করা হয়েছে। দেখবা গোল্ড তার, ঠিক আছে। গোল্ড কি প্র্যাকটিক্যালি ইউজ হয় না তো ভাই? ঠিক আছে, হয় না তো। ঠিক আছে, সাধারণত প্লাটিনাম অ্যালুমিনিয়াম, বর্তমানে প্লাটিনাম ইউজ হয় না, অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের সংকর ইউজ করা হয়। তৈরি একটা পদার্থ যাকে কি করা হচ্ছে? বিম বরাবর বামে বা ডানে সরিয়ে তোমার কি করা হচ্ছে? বস্তুর ওজন পরিমাপ করা হচ্ছে। তাহলে সবাই আগে একটু লিখো রাইডার কি। সবাই আগে একটু লিখবা কি বলো তো? রাইডার কি।
সবাই আগে একটু লিখো রাইডার কি, কেমন? সবাই আগে লিখবা রাইডার কি, একটু দেখো। রাইডার কি এখানে সুন্দরভাবে দিয়েছে কোথাও? হ্যাঁ, লিখো পলভঙ্গি ব্যালেন্সের 1 গ্রামের চতুর্থ দশমিক স্থান পর্যন্ত, মানে সহজ কথা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের 0.0001 গ্রাম পর্যন্ত, পলভঙ্গি ব্যালেন্সের দশমিকের পর 4 ঘর পর্যন্ত বা 0.0001 গ্রাম পর্যন্ত পরিমাপের জন্য 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম বরের স্থানান্তরযোগ্য অ্যালুমিনিয়াম বা প্লাটিনাম ধাতুর একটি লুপ যুক্ত বা পেঁচানো তার ব্যালেন্সের বিমের উপর ব্যবহৃত হয়, একে রাইডার বলে। সবাই একটু লিখো তো রাইডার কি। রাইডার কি এটার উত্তর পেয়েছো? বলছে পলভঙ্গি ব্যালেন্সের বইয়ের মতো লিখতে পারা 1 গ্রামের চতুর্থ দশমিক স্থান পর্যন্ত, অথবা কি লিখবে দশমিকের পর 4 ঘর পর্যন্ত পরিমাপের জন্য বিমের উপর প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি একটি লুপ বা পেঁচানো তার ব্যবহৃত হয়, একে রাইডার বলে। কেমন? পেঁচানো তার ব্যবহৃত হয়, একে রাইডার বলে। সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক? দেখতে পাচ্ছ ঠিকঠাক? হয়েছে? রাইডার বলে। তাহলে সবাই আমাকে একটু বলো তো রাইডার কেন ব্যবহার করা হয়? সবাই আমাকে বলবা রাইডার কেন ব্যবহার করা হয়? একজন একটু আগে জিজ্ঞেস করেছো না স্যার রাইডার না থাকলে কি হতো, মানে গ্রাম আছে মিলিগ্রাম আছে তুমি রাইডার ইউজ করবে না, রাইডার কি ইউজ করতেই হবে? রাইডার ইউজ না করলে কি হতো? রাইডার ইউজ না করলে কি হতো বলো তো? তুমি 2 ঘর পর্যন্ত ভর মাপতে পারতা। রাইডার ইউজ না করলে কি হতো? তুমি 2 ঘর পর্যন্ত ভর মাপতে পারতা, কিন্তু 4 ঘর পর্যন্ত ভর মাপতে পারতা না। কেমন? 4 ঘর পর্যন্ত ভর পরিমাপ করতে পারতা না। যেমন এই কোয়েশ্চেনটা আসছে কিসে, দেখো তো এই কোয়েশ্চেনটা কিসে আসছে? যশোর বোর্ড 17-তে রাইডার ব্যবহার করা প্রয়োজন কেন? এটা গুহ স্যারের বইয়ে। দেখো আমি কিন্তু সব স্যারের বইয়ের ইনফোগুলো তোমাদেরকে গুছিয়ে দিব যাতে তোমাদের আর পরিশ্রম করাটা কম হয়, ঠিক আছে? তোমরা সহজে বেশি জিনিস যাতে কভার করে ফেলতে পারো। ওজন বাক্সে ওজনগুলোর সাহায্যে 0.01 গ্রাম পর্যন্ত ওজন গ্রহণ করা যায়, কিন্তু মাত্রিক বিশ্লেষণে প্রায়ই দশমিকের চতুর্থ স্থান পর্যন্ত ওজন প্রয়োজন হয়। আরও সূক্ষ্ম পরিমাপের জন্য চতুর্থ স্থান পর্যন্ত, এই জন্য দশমিকের চতুর্থ স্থান পর্যন্ত ওজন গ্রহণ করতে রাইডার ব্যবহার প্রয়োজন। কেমন? কারণ রাইডার মরিচাবিহীন প্লাটিনাম বা গোল্ড দ্বারা নির্মিত ধাতব তার, এবং এর সাহায্যে আমরা কি করতে পারি 0.301 গ্রাম, এর মানে দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর্যন্ত আমরা ওজন সঠিকভাবে পরিমাপ করা যায়। তোমরা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? আজকে কি আর পড়াবো নাকি আজকে এটুকে শেষ করে দিই? আজকে আর পড়াবো নাকি আজকে এটুকে শেষ করে দিই? ওকে, কয়েকটা এমসিকিউ পড়িয়ে আজকে এখানে শেষ করে দেব। তাহলে দেখো পলভঙ্গি ব্যালেন্স একটা পার্থক্য পড়ায় এবং ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য। পল বৃদ্ধি হয়ে গেছে, পল বৃদ্ধি না, এটা হচ্ছে কি বলতো পলভঙ্গি ব্যালেন্স, ঠিক আছে? পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স। তাহলে পলভঙ্গি ব্যালেন্স ব্যবহারের ক্ষেত্রে গবেষককে বা পর্যবেক্ষককে যে এক্সপেরিমেন্ট করছে নিজ সাথে ব্যবহার করতে হয়। ডিজিটাল ব্যালেন্স 2 ডিজিট বা 4 ডিজিট স্ক্রিনে বা বৈদ্যুতিকভাবে প্রদর্শন করে। পলভঙ্গি ব্যালেন্সে সবসময় 2টি পাল্লা থাকে, বাম পাল্লায় ওজন নেওয়ার জন্য প্রয়োজনীয় উপাদানকে বাটখারা বা ওজন স্থাপন করা হয়। কেমন? আর এখানে 2টা পাল্লা থাকে না। আমরা কি করি বলো তো? টপ লোডিং। আমরা তুমি বাজারে বর্তমানে চাল ডাল বা মুরগি বা মাংস বা মাছ এগুলো মাপে কেমনে? ডিজিটাল ব্যালেন্সে দিয়ে দেয়। এখানে পাল্লা কয়টা? একটাই। পলভঙ্গি ব্যালেন্সে ওজন নিতে বিদ্যুতের প্রয়োজন হয় না। ডিজিটাল ব্যালেন্সে ব্যবহারের ক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন পড়ে। এটা ধরো খ নাম্বার কোয়েশনে দিয়ে দিল। তো এগুলো সব টাইপিস্ট কি করে দিয়েছে? পল বৃদ্ধি করে দিয়েছে। তোমরা নিজ বিবেচনায় একটু সঠিক করে নিবা। কেমন? পলভঙ্গি ব্যালেন্সে কোনো উপাদান ওজন নেওয়া সময় সাপেক্ষ বিষয়, এটা খুব টাইম লাগে, এগুলো খুব দ্রুত মানে দিলেই ওজন দেখাই দিচ্ছে তোমাকে। ব্যক্তিগত অসাবধানতার কারণে সঠিক ওজন নাও হতে পারে। বুঝছো? ডিজিটাল ব্যালেন্সে আমি মাপতেছি, আমার কোনো কাজ নাই, আমি শুধু ধরে সুন্দর মতো বসাই দিলাম, ঠিক আছে? পরিমাপ করা যায়। ব্যালেন্সের রাইডার ব্যবহারের প্রয়োজন হয়।
ডিজিটাল ব্যালেন্সে রাইডার ব্যবহারের প্রয়োজন হয় না। ব্যালেন্সের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জটিলতা বেশি, সেই জন্য বর্তমানে এর খুঁজেই পাওয়া যায় না। ডিজিটাল ব্যালেন্স পরিচালনা ও রক্ষণাবেক্ষণ জটিলতা কম। এটা একবার পরে নিবে, এখান থেকে ধরো পার্থক্য আসলে দিতে পারবা। 2 ডিজিট ব্যালেন্স আর 4 ডিজিট ব্যালেন্সের পার্থক্য কি তোমাদের একটু পড়িয়ে ফেলি। প্রথমটা হচ্ছে নির্ভুলতা। দশমিকের পর এটা 2 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়, এটা দশমিকের পর 4 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়। সেমি মাইক্রো অ্যানালাইসিস আমরা পড়ব, কেমন সেমি মাইক্রো অ্যানালাইসিস পড়বো, আমরা ম্যাক্রো অ্যানালাইসিস পড়বো। সেমি মাইক্রো মানে আমরা আরও সূক্ষ্ম পরিমাপ করছি, বা মাইক্রো অ্যানালাইসিস মানে আমরা আরও সূক্ষ্ম পরিমাপ করছি। তখন আমাদের না বলছে ডিজিট ব্যালেন্স আমরা ধরো নর্মাল হিসাব নিকাশ আর সেমি মাইক্রোতে করছি, আর 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে যেগুলো মাইক্রো, মানে আরও ছোট হিসাব নিকাশ আছে, আমরা পড়ব। ঠিক আছে, ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, এই চ্যাপ্টারে পড়বো। কেমন, এই চ্যাপ্টারে পড়বো কোনটা ভালো বিষয় বুঝছো, পরিবেশের জন্য কোনটা উপযোগী। মাইক্রো হলে সবচেয়ে ভালো, কারণ তুমি কম কেমিক্যাল নিয়ে কাজ করবা। এটা নিয়ে আমরা পড়বো, এই চ্যাপ্টারে এই অংশটা আছে আরও পরে। তো বলছে মাইক্রো অ্যানালাইসিস হলে মানে সূক্ষ্ম নমুনা, মাইক্রো মানে কম, আরও কম, তখন আমাদের 4 ডিজিট ব্যালেন্স লাগবে। বা খাদ্য মাপা বা খাদ্য অ্যানালাইসিস, সেমি মাইক্রো, এগুলোতে আমরা কী করছি 2 ডিজিট। সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম, যেহেতু আমরা 2 ডিজিট মাপছি। এখানে আরও মোর প্রিসাইজ, ইংলিশ ভার্সন যারা আছে এটা হচ্ছে মোর প্রিসাইজ, সহজে ব্যবহার করা যায়, দামে সস্তা। এটা যেহেতু আরও সূক্ষ্ম পরিমাপ করছে, এটার দামও বেশি, এটার দামও বেশি। যেমন গোল্ড মাপার যেটা, এটা হচ্ছে কম ব্যয়বহুল, এটা হচ্ছে বেশি ব্যয়বহুল। রাসায়নিক পরিবেশ, তাপমাত্রা, চাপ প্রভৃতিতে তেমন প্রভাবিত হয় না। সূক্ষ্ম হওয়ায় এখানে বায়ু প্রবাহ, যেমন এগুলো গ্লাসের মধ্যে রাখতে হয়, নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে হয়। উপযুক্ত বিদ্যুতে ব্যালেন্স করা হয় পরিমাণগত, এটা এমনি দরকার নেই এরকম। ঠিক আছে, পলমুঙ্গে ব্যালেন্সের এই ম্যাথটা আমরা এখনও করিনি। দেখি এটা বলো, নিচের কোনটি 4 ডিজিট ব্যালেন্সের মাপ? যশোর বোর্ড 17তে আসছে, বলছে নিচের কোনটি 4 ডিজিট ব্যালেন্সের মাপ। 4 ডিজিট ব্যালেন্সে আমরা দশমিকের পর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর মাপবো। সবাই কমেন্টে উত্তর জানাবা, কেমন? সবাই যখনই ক্লাসটা করো কমেন্টে একটু উত্তর জানাবা, বসে থাকবা না। অনলাইন ক্লাস তো, তুমি যে স্যারের ক্লাসই করো না কেন, তুমি যদি উত্তরগুলো জানাও তখন দেখবো হচ্ছে অনেক ভালো তুমি পড়তে পারবা। কেমন, আমার ক্লাসে দেখবে, কমেন্ট করবা একটু। পলমুঙ্গি ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন কত ভর নির্ভুলভাবে পরিমাপ করা যায়? দশমিকের পর 4 ঘর পর্যন্ত, 0.0001 গ্রাম পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়। কেমন, পরিমাপ করা যায়। তো দেখো, পলমুঙ্গি ব্যালেন্সের অন্য নাম কোনটি নয়, এটা কোয়েশ্চেনটা ভুল আসছে, এটা হচ্ছে অংশ নয় কোনটি। এটা হচ্ছে কোয়েশ্চেনটা হবে কি বলতো, অংশ নয় কোনটি। এটা বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন, অংশ নয় কোনটি। অংশ নয় হচ্ছে টারে যে অংশটা আছে, বাটনটা আছে, এটা ডিজিটাল ব্যালেন্সের পার্ট। এজেড প্লেট হচ্ছে এখানে যে অংশটা থাকে, যেটা উপর স্থাপন করে পয়েন্টারটাকে ঘুরাই আর কি, ওই জায়গাটার মধ্যে এজেড প্লেট থাকে। তো পয়েন্টার, রাইডার, এজেড প্লেট, এগুলো সবগুলো হচ্ছে পলমুঙ্গি ব্যালেন্সের নাম, অংশ, শুধু এটা না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের পড়া এইটুক, তোমাদের ক্লাসটা কেমন লাগছে জানাবা। নেক্সট ক্লাসে আমরা এই টপিকের ম্যাথ করব। কেমন, পলমুঙ্গি ব্যালেন্স এইটুক পড়ে আসবা। নেক্সট ক্লাসে অবশ্যই এই ক্লাস পড়া থাকা লাগবে, এই টপিকের আমরা ম্যাথ করব। ওকে, তাহলে আজকে এইটুকুই। কেমন, আজকে এইটুকুই, ঠিক আছে। ক্লাসটা এন্ড করে দিচ্ছি আজকে এটুকু। যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবা, আমি এখনও কমেন্ট দেখছি। সব বলেছে স্যার এই ব্যালেন্স কি জাদু করে পাওয়া যাবে? এটা আমার মনে হয় কিছু ভার্সিটিতে এখন পর্যন্ত পাওয়া যায়, কিন্তু ব্যবহার করা হয় না আর কি, বা ফেলেও দিতে পারে। ওকে, আফরিন বলেছে অনেক ভালো যাচ্ছে, বলেছে ভালো হয়েছে। ওকে, গ্রেট। সাব্বির বলেছে থ্যাঙ্কস স্যার অসাধারণ একটা ক্লাস দেওয়ার জন্য। তো তোমরাও আগ্রহ নিয়ে ক্লাসগুলো করতে থাকো। সামনের ক্লাসটা আমরা জানিয়ে দিব, কেমন? সামনের ক্লাসটা আমরা জানিয়ে দিব বুধবার হবে অথবা কি শুক্রবার হবে, কেমন? বুধবার অথবা শুক্রবার হবে। গ্রুপে সব অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা।